ইউনিভার্সাল গেট পর্যন্ত বোধহয় আছে সম্ভবত। জি স্যার, সেই হিসাবে আসলে ইউনিভার্সাল গেট পর্যন্ত বেশ কিছু জিনিস আছে এখন। স্যার ওই ওদের যে ম্যাথমেটিক্যাল সলভটা হয় সেটা হচ্ছে ওদের যে বইটা থাকে ওই বইটা অনুসারে। হ্যাঁ, আচ্ছা আমি প্রেজেন্টেশন দিয়ে যাই, তারপর আপনি আমাকে দিলে ওরা তো ওরা সলভ করতে পারবে। কারণ হচ্ছে আপনি যে টার্মগুলো ওদেরকে দিচ্ছেন। জয়শ্রী তোমরা আছো না? জি ম্যাম আছি। আচ্ছা, তোমাদেরকে স্যার যেভাবে বুঝিয়ে দিয়েছেন তোমরা এখন সলভ করতে পারবে না? তোমাদের বইয়ে যে ইয়াগুলো আছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, ম্যাম আশা করি আমরা পারবো। লজিক্যাল ফাংশনগুলো একটু ট্রাই করো তোমরা এখন। হ্যাঁ, তোমরা নিজেরা একটু দেখো, দেখে যদি কোনো সমস্যা থাকে তখন ম্যাডামের কাছে বা আমার কাছে আবার জিজ্ঞাসা করতে পারো যে ওই জিনিসটা একটু বুঝিয়ে দাও, তাহলে তো আমরা বুঝাই হবে। আর ওদের স্যার হচ্ছে লজিক গেট গুলো মোটামুটি সবই আছে, যে কমন যেগুলো আর কি। হ্যাঁ বুঝছি আপনি, মানে যে আপনার আচ্ছা আজকে লজিক গেট তো দেখাবো। জি স্যার, ওদের সিলেবাসটা যে স্যার দিয়েছেন আপনাকে, যে ডিটেইল সিলেবাসটা, হ্যাঁ ওইটা অনুসারেই আমরা আসলে ওই যে ওদের ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করি। কিছু কিছু জিনিস তো আসলে একটু বেশি টাফ হয়, ওইগুলো আবার একটু অফ করে দেই। মোটামুটি ওইটাই মেইনটেইন করি আর কি। ম্যাডাম এই গুগল মিটেই নাই, মানে অটো অ্যাডমিটের কোনো অপশন নাই? কোনটা স্যার? এই মানে এই যে অ্যাডমিট তো বারবার করা লাগে, এখানে যে আগে থেকে অটো অ্যাডমিটটা মনে হয় নাই স্যার, আমি তো খুঁজে পাইনি। নাই মনে হয়, আমি বুঝলাম। হ্যাঁ আমিও খুঁজছি, জুমে যেমন আছে আপনি। হ্যাঁ জুমে আছে স্যার। জুমের একটা সমস্যার কারণে জুমে আমি থাকিনি, সেটা হচ্ছে ওদের টাইম লিমিটেশন, খুবই বিরক্তিকর। আরেকটা হচ্ছে স্টুডেন্ট মানে স্টুডেন্ট আপনার 100-র কাছাকাছি হলেও আবার সমস্যা হয়, এন্ট্রি নিতে পারে না। এখানে আবার ওই নাম্বারটাও একটা প্রবলেম হয়। আপনার গুগল মিটের সুবিধা হয় যে অনেক স্টুডেন্ট হলেও আপনার সমস্যা হয়, 300 পর্যন্ত। হ্যাঁ, আমি একবার ওয়ার্কশপে 297 জন আমার প্রেজেন্ট ছিল, তাতেও দেখলাম যে চালাইতে পারছি। আমি টেনশনে ছিলাম, তারপর দেখলাম চলছে, বুঝতে পারলাম যে 300 পর্যন্ত সমস্যা হয় না। আচ্ছা, তারপরে টাইম লিমিটও নাই আপনার, মানে অনেক অনেক নাম্বারটা, হ্যাঁ অনেক নাম্বার অফ পার্টিসিপেন্টসও অনেক হতে পারে, অনেক হতে পারে। এই দুইটা সুবিধা আছে। অন্যান্য সুবিধা আছে কিনা আসলে একটু দেখতেও হয়। আসলে আমি আর দেখারই সুযোগ পাচ্ছি না স্যার, একের পর এক কাজের চাপে আমারই হচ্ছে বড় অবস্থা। ওদের সঙ্গেও তো আমি এখন আগের মতো সময় দিতে পারছি না, তবে আশা করছি 1 তারিখ থেকে পারবো। আচ্ছা, ওয়েবিনার কি করা যায়? মানে যেমন জুমের থেকে আপনি আবার জুমের ওই যে ক্যাপাসিটিটা অন্যভাবে একটু কভার দেওয়া যায়, অনেক সময় ওইটা থেকে আবার ফেসবুক লাইভে কানেক্ট করে দেওয়া যায়। স্যার ফেসবুক লাইভে আমি যাই না কেন, মানে পছন্দ করি না, সেটা হচ্ছে না আমিও করি না, পার্সোনালি আমিও পছন্দ করি না। দুনিয়ার লোক আমাকে দেখতেছে আমরা কি করতেছি, এটা আসলে অনেকে বুঝে কি না। অনেকে দেখি যে অনলাইনে ক্লাস নেয় যে ফেসবুক লাইভে, কিন্তু তারা প্রফেশনালি ক্লাস নেয় না, বুঝছেন? এই কি করতেছে না করতেছে, কিন্তু সেটা কিন্তু সবাই দেখতেছে, ওনার সাথে যত মানুষের লিংক আছে। ক্লাসে তো আমরা একটু ইনফরমালি স্টুডেন্টদের সাথে থাকার চেষ্টা করি, কথা বলি টলি। এখন সব হ্যাঁ, আবার ধরেন অনেক সময় বাই এনি চান্স বাসা সিচুয়েশন এরকম হলো, তাই না, যে পিছন থেকে কেউ যাতায়াত করতেছে, এই করতেছে, সবকিছু কিন্তু সে একেবারে অনলাইনে চলে গেছে। আমার এই জিনিসটা আসলে পছন্দ না, মানে আমি এগুলো মেইনটেইন করি তারপরেও পছন্দ না। আর যারা মেইনটেইন করে না তারাও দেখি যে ওইভাবেই চলতেছে তাদের। আর এইভাবে তো ডাইরেক্ট কমিউনিকেশনও করা যায় না, এই কমেন্ট দেখে দেখে ওই যে যারা শাড়ি কাপড় বেচে তাদের ঠিক আছে, আপনারা আমাদের ক্লাস নিয়ে এইভাবে পছন্দ না। এই স্টুডেন্টও তো সরাসরি কোনো কথা জিজ্ঞেস করতে পারে না, জিজ্ঞাসা করা যায় না, মানে ক্লাসের আবহাওয়াটা পুরোটা পাওয়া যায় না। এখানে যেমন একটা ক্লাসের আবহাওয়াটা পাওয়া যায়, সেটা ওইখানে আসলে সেটাই। আমার কাছে মানে আমার কাছে কমফোর্ট লাগে না। আমি জানি না স্টুডেন্ট কেমন পছন্দ করে বা অন্য টিচাররা কেমন পছন্দ করে, বাট আমি কমফোর্ট না। মানে ওই সব ফেসবুক লাইভ টাইপ আমার এগুলো একদমই পছন্দ না। আর যে কাজ করে স্টুডেন্ট মনে হয় এমনি তাদেরকে চিনতে পারে, কি বলো জয়শ্রী?
আর যারা কাজ করে না তাদেরকে ওরা চিনতে পারে, এরা তো ছোট শিশু না, সবই বুঝতে পারে, সেই আর কি। আচ্ছা আমি 30-এ চলে যাই, মানে স্টুডেন্ট যথেষ্ট আসছে বলে। মোটামুটি এরাই তোমরা কি এরকম 31ই তো মনে হয় থাকো নাকি, আরো কিছু কি আসবে? 36 কিছু থাকে, আরো বেশি থাকে। আরো আরো আসবে ম্যাম। ম্যাম আমি একটু গ্রুপে মেসেজ দিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ আরেকটু বলে দাও। আচ্ছা ঠিক আছে, আসুক, আমি একটু বলে দিও যে অপেক্ষা করে আছে, তাহলে আমি অনেক সময় নোটিফিকেশনটা আসে না এই প্রেজেন্টেশনের মধ্যে থাকলে। জি স্যার। আচ্ছা এইটা হচ্ছে আমরা মোটামুটি এর আগে এসে তোমার ডি মর্গান থিওরেমটা দেখছিলাম, এবং সেটা দিয়ে তোমার ট্রুথ টেবিল ইউজ করে যদি ডি মর্গান থিওরেম আমাদেরকে প্রমাণ করতে বলে, ডাইরেক্ট প্রমাণের নাই, আমরা যে ভেরিয়েবল গুলো থাকে সেগুলো সম্ভাব্য মান বসিয়ে তারপর একটা ট্রুথ টেবিল করে সেখান থেকে আমরা প্রমাণটা একটা দেখেছি। তো ডি মর্গানের থিওরেমটা আজকে চট করে একবার দেখে আমরা দুই একটা প্রবলেম করি, প্রবলেম করলে হয় কি একটু পরিষ্কার হয়। ডি মর্গানের থিওরেমটা আসলে এরকম ছিল, মানে দুইটা চলক দিয়ে যদি করি, তোমাদের যেমন বই হয়তো এক্স প্লাস ওয়াই দিয়ে থাকতে পারে, এ প্লাস বি, এখানে দুটা বুলিয়ান চলক, তার উপরে তোমার এই বার আছে, এটা হচ্ছে আসলে নট অপারেশন। এ প্লাস বি, এটা কি হয়, এই বার দুইটা আলাদা আলাদা চলে আসবে আর প্লাসটা গুণ হয়ে যাবে, মনে রাখাটা কিন্তু খুব সহজ। আর যদি এ গুণ বি উপরে ওভার বার থাকে, তাহলে যেটা হবে বার দুটো আলাদা আলাদা হয়ে যাবে আর গুণটা হয়ে যাবে প্লাস। তো মনে রাখাটা খুব ইজি, ডি মর্গান থিওরেম মনে রাখাটা খুব সহজ। তিনটা চলকের জন্য দেওয়া হয়েছে, যদি এন সংখ্যক চলকের জন্য হয় তাহলে আমরা এরকম পাবো। এই হচ্ছে দুটো উপপাদ্য, প্রথম আর দ্বিতীয় উপপাদ্য। আমরা সেদিনকে দেখছিলাম যেটা প্রমাণের একটা ব্যাপার দেখছিলাম, সেটা আমরা জানি না, এটা আমরা দেখছিলাম প্রমাণটা। আমি এটা যেটা আমরা দেখে ফেলছি, এটা আমি আজকে করবো না, রিপিট করবো না। আজকে আমরা বরং কিছু অঙ্ক করার চেষ্টা করি, তাইলে হয় কি যে আমরা এই বুলিয়ান অ্যালজেব্রা আমাদের আসলে যখন সার্কিট বা এই গঠন করতে হয় তখন এইগুলো কিছুটা কাজে লাগে, খুব কঠিন কিছু না। যেমন একটা প্রমাণ দিচ্ছে যে প্রমাণ করো যে a প্লাস বি ইন্টু a প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বিসি। প্রমাণ মানে হচ্ছে আসলে এটা এখানে আসলে বুলিয়ান অ্যালজেব্রার অংশ, এইখানে প্লাস গুণ এগুলো সবই হচ্ছে ওই আমাদের বুলিয়ান অ্যালজেব্রার প্লাস আর কি, প্লাস মানে যে লজিক্যাল প্লাস, যেটাকে আমরা অর অপারেশনও বলি, আর গুণ মানে হচ্ছে তোমার লজিক্যাল গুণ, এটাকে আমরা কি বলি, এন্ড অপারেশনও বলি। আর এই উদাহরণটা তো অবশ্য নটের কোনো কাজ নাই। আমরা সমাধান করি কিভাবে, যে কোনো প্রমাণ আমরা 19 পড়ে আসছি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বাম দিকটা ডান দিকের সমান দেখাতে পারলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষে আছে দেখো যে অঙ্কটা দেওয়া আছে a প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আছে আবার a প্লাস সি, তাহলে আমি বলতে পারি যে ব্র্যাকেটের মধ্যে যেহেতু আছে এই পুরোটাকে একটা টার্ম বা পদ হিসাবে নিতে পারি, a প্লাস বি একটা টার্ম পদ আর a প্লাস সি একটা পদ, এটাও ব্র্যাকেটের মধ্যে আছে, এবং এই মাঝখানে কিছু দেওয়া নাই, তাহলে এই দুটাকে গুণ ধরে নিতে পারি। ঠিক আছে, a প্লাস বির সাথে a প্লাস সি গুণ। হ্যাঁ, এখন এইটা ব্র্যাকেটটা উঠায় ফেলা যায়, সাধারণ অ্যালজেব্রায় যেরকম আমরা করছি এই বুলিয়ান অ্যালজেব্রাও কিন্তু এই জিনিসটা একই রকম। আমরা যদি ব্র্যাকেট উঠায় ফেলি তাহলে কি হয়, গুণ হয়। ঠিক আছে, গুণটা কিরকম হয় আমরা জানি যে ব্র্যাকেট উঠায় ফেললে কি হবে, স্যার আমাদের কয়েকজন রিকোয়েস্ট পাঠিয়েছে, স্যার একটু অ্যাকসেপ্ট করলে ভালো হতো। ওরা রিকোয়েস্ট প্রথমের সাথে আমরা ধর ইনটু এ ইনটু এ, তারপরে কি হবে প্লাস এ ইনটু সি, প্রথমে এইটা দিয়ে এই দুইটাকে গুণ করলাম, এ ইনটু এ প্লাস এ ইনটু সি, তারপর আবার বি দিয়ে গুণ করব, প্লাস হচ্ছে বি ইনটু এ প্লাস বি ইনটু সি, তাই না? আমরা কিন্তু গুণ করলে এভাবেই করি। দেখো এই স্টেপগুলো আসলে খুব বেশি বোঝানোর কিছু নাই, কারণ 9-10 পর্যন্ত তোমরা সবাই আসলে সাধারণ গণিত পড়ে আসছো, ওখানে অ্যালজেব্রা ছিল। এইটা আসলে কিছুই করি নাই, আমরা জাস্ট ব্র্যাকেট উঠে ফেলে নর্মাল গুণ করে দিছি, যদিও এখানে প্লাস আর গুণগুলো আলটিমেটলি কিন্তু হচ্ছে এটা বুলিয়ান অ্যালজেব্রার ওই লজিক্যাল গুণ আর লজিক্যাল যোগ। ঠিক আছে, এই স্টেপটা বুঝতে করে অসুবিধা আছে? এটা আসলে এখন বোঝার কিছু নাই, এগুলা তোমরা আসলে এতদিনে মানে আগেই শিখে আসছো। এ গুণ এ
এখানে প্লাস আছে, তারপরে এ গুণ সি, তারপরে কি হবে, তারপর আবার বি দিয়ে গুণ দিতে হবে। এখানে গুণ করলে 4টা পদ পাওয়া যাবে, বি গুণ এ প্লাস বি গুণ সি। এই ধারাবাহিক ভাবে এই করে ফেললাম। সাধারণ বীজগণিত অনেক সময় এখানে মাইনাসও থাকতে পারে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমরা এদিক থেকে লাকি যে এখানে মাইনাস বলে কোনো অপারেশন নাই, এখানে প্লাসটা আছে যেটা অর অপারেশন সেটা আছে, আর গুণ আছে যেটা এন্ড অপারেশন, আর আছে নট অপারেশন। সুতরাং এখানে মাইনাস মাইনাসের কোনো সময় ঝামেলা পাবো না। তোমরা একটু আন্দাজ করো তো, এমনিতে আমরা এ স্কোয়ার লিখতে পারতাম, কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু এ স্কোয়ার আসে না। কে বলতে পারবা এ গুণ এ কি আসে? স্যার আমরা কিন্তু এবার দেখছি এই গুণ এতে কি এবার আসে? এখানে বার কি হবে? বার তো হচ্ছে নট অপারেশন, এখানে কিন্তু নট না স্যার, অপারেশনের সুযোগ নাই। আমরা কিন্তু একটা উপপাদ্য দেখছিলাম, সেখানে বলছিলাম এ প্লাস 5টা এও যদি প্লাস করি তাহলে একটাই পাওয়া যায়, সেরকম 5টা এও যদি গুণ করি তাহলে কিন্তু ওই একটাই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এ গুণ এ করলে কি আসবে? একটাই পাবো, এটা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম, একটাই পাওয়া যাবে। তারপরে এ গুণ সি, এগুলোতে আর কিছু করার নাই, বি গুণ এ আর বি গুণ সি রয়ে গেল। বলো এই স্টেপটা বুঝতে করে অসুবিধা কিনা? এটা কিন্তু আমরা আগে মৌলিক উপপাদ্য দেখে আসছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় যদি আমি 5টা এ যোগ করি তাহলে সাধারণ অ্যালজেব্রায় হয় 5a, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় একটাই হবে। ঠিক আছে, সেরকম ভাবে যদি 5টা এ গুণও করি, যেটা লজিক্যাল গুণ, সেখানে এ স্কোয়ার বা a5 এরকম আসবে না, আসবে কি একটাই আসবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা মৌলিক উপপাদ্য হিসাবে দেখে আসছিলাম, এটা মৌলিক অ্যালজেব্রা হিসাবে আসবে। তাহলে আমরা এ গুণ এ কে কিন্তু এ লিখে ফেলতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস করা যায়, আমাদের প্রমাণ করতে হবে যে এ প্লাস বিসি, এইটা পুরোটা এ প্লাস বিসি আসতে হবে। আমরা কি করতে পারি নেক্সট স্টেপে, তোমরা যদি দেখো তাইলে এই দুইটা টার্ম থেকে আমরা একটু করার চেষ্টা করি। যেমন এই দুইটা থেকে এ কমন নেওয়া যায়, এটা আবার সাধারণ বীজগণিতের মতোই আমরা কমন নিতে পারি। ঠিক আছে, আমরা একটু কমন নেই, দেখো জাস্ট প্রথম দুইটা টার্ম থেকে এ কমন নিলাম। এ কমন নিলে এখানে শুধু এ আছে, এটা 1 হয়ে যাবে, 1 প্লাস সি। আচ্ছা, তোমাদের আরেকটু এখন একটু জিজ্ঞাসা করি, আসলে আমি কিন্তু এগুলো ক্লাসে পড়াইছি, যেমন সি প্লাস 1 এইটাকে কি নিতে পারি আমরা, বলো দেখি। সি এখানে একটা বুলিয়ান চলক, এখানে 1 আছে, সি প্লাস 1 করলে এর রেজাল্টটা কি হইতে পারে? এমনি সাধারণ বীজগণিতে না, বুলিয়ান অ্যালজেব্রায় এর রেজাল্টটা কি হতে পারে? এই প্লাসটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন। তোমরা জানো যে দুইটা তিনটা যাদের যে তিনটা চারটা পাঁচটা যে কয়টা টার্ম বা পদ আমি যোগ করতেছি, সেটা চলকীয় আর ধ্রুবক হোক, তার মধ্যে যদি একটা একই থাকে তাহলেই কিন্তু যোগফলটা 1 হয়ে যাবে। এখানে সি এর মান যাই হোক না কেন, সি প্লাস 1, এখানে যেহেতু 1 আসি, এই যোগফলটার মান কিন্তু 1। তোমাদের কাছে উদ্ভট লাগতে পারে, কিন্তু আমার হিসাবে উদ্ভট লাগা উচিত না, কারণ এই জিনিসগুলো মৌলিক উপপাদ্যগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে আসছি এবং আমি প্রমাণও দেখাইছিলাম। তোমরা তখন অ্যাপারেন্টলি অনেকে বুঝেছিল বলেও মনে হইলো আর কি, যে আমরা আসলে যেহেতু বুলিয়ান অ্যালজেব্রার সমস্ত কিছুর মানই 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এমনকি এই সি এর মানও 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর আমরা এই প্লাসটা যদি ধরি যে এটা বুলিয়ান অ্যালজেব্রার প্লাস, আমরা দেখছি যে আমরা যাদেরকে যোগ করতেছি তাদের মধ্যে যদি একটা একই থাকে আর বাকিগুলো যদি সব 0 হয়, তাহলেও যোগফলটা 1 আসবে। অর্থাৎ যোগের ক্ষেত্রে আমরা বলছিলাম যাদেরকে যোগ করছি ন্যূনতম একটা 1 থাকলেই কিন্তু তোমার ওইটা যোগ বা অর অপারেশন, সেই অর অপারেশনটা কিন্তু 1 হয়। তোমাদের কি মনে পড়তেছে? জি স্যার। জোর নাই, গলায় বেশি। তার মানে হচ্ছে আমি যে পড়াইছি তারপরে আর দেখো নাই, দেখাটা কিন্তু জরুরি। তখন কিন্তু অ্যাপারেন্টলি তোমরা অনেকেই বুঝছো, আমার কাছে মনে হয়েছে এখানে খুব কঠিন কিছু না, আসলে না বোঝার তেমন কিছু ছিল না। স্যার এখানে সি কার তো 0 ভাবলেই তো সহজ হয়ে যাচ্ছে ওদের। হ্যাঁ, সি 0 বা যাই হোক না কেন, যেহেতু এখানে একটা 1 আছে, হ্যাঁ 1 আছে, তো 1 যেহেতু আছে, প্লাস করলে এখানে 0 1 যাই থাকুক না কেন, একটা 1 থাকলেই কিন্তু যোগের ক্ষেত্রে প্লাস 1 চলে আসবে, রেজাল্টটা 1 চলে আসবে, তাই না? মানে এইখানে মানে আমাদের কিন্তু আমি খুব সিম্পল ভাবে বলতেছি যে যোগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কটাই যোগ করি না কেন, মিনিমাম ন্যূনতম একটা 1 থাকলেই কিন্তু যোগফলটা 1 হবে। এখানে সি প্লাস 1 আছে, দুইটা জিনিস যোগ করতেছি। এখন সি এর মানটা আমরা জানি না, কিন্তু সি যেহেতু বুলিয়ান চলক, এর মান 0 হইতে পারে 1 হইতে পারে, কিন্তু যাই হোক না কেন এখানে যেহেতু অলরেডি একটা 1 আছে, 1 প্লাস সি, 1 একটা আছে ধ্রুবক হিসাবে, যেহেতু একটা 1 আছে, সি এর মানের উপর নির্ভর করা লাগতেছে না, আমি জানি যে এই যোগফলটা 1 হবে, কারণ একটা 1 থাকলে কেল্লাফ হবে, যোগফল 1 হয়ে গেল। তাহলে এই সি প্লাস 1টা কিন্তু আসলে আলটিমেটলি 1 পাবো।
তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি, এই এ লিখতে পারি আর C+1 এর জায়গায় 1 লিখতে পারি। এটা কিন্তু সাধারণ বীজগণিত আমরা কখনোই লিখতে পারতাম না, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা এটা আমরা লিখতে পারছি, কারণ আমরা ওইভাবেই শিখে আসছি বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে এই যে 1টা লিখলাম, এই 1টা কোথা থেকে আসলো, 1 প্লাস সি বা C+1 যেভাবেই নাও, এইটার যোগফলটা 1 হবে, আমি সুনির্দিষ্ট করে জানি, এটা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য থেকে পাই। তাহলে এই যে 1 বসাইলাম, তাহলে কি আসলো, এই গুণটা দিছি, দেখো এখানে এই যে এই ব্র্যাকেট অংশটার মধ্যে আর এর মধ্যে কিন্তু কিছু নাই, এটা আসলে গুণ বোঝায়। তাহলে এটা এই গুণ দিতে পারি, a.1 a.1 গুণ বুঝাইলাম, বাকিটা তো যা আছে তাই লিখছি। তাহলে a.1 ইজ ইকুয়াল টু আবার কিন্তু a.1 কিন্তু এটা সাধারণ বীজগণিতও যেমন, আবার বুলিয়ান অ্যালজেব্রাও তো সুতরাং সমস্যা নেই, আমরা লিখে ফেললাম। তাহলে এখানে পাবো কি, এখানে পাবো এখানে পাবো b.a আর b.c। তাহলে এখান থেকে আবার একটা পাচ্ছি, এইটা আর এই দুইটা থেকে কিন্তু আবার কমন নেওয়া যায়। কমন নিলে কি পাবো, যদি এখান থেকেও কমন নাও, কমন নিলে এই 1টা থেকে যায়, তাও চিন্তা করতে পারো, যেভাবে নাও কোনো অসুবিধা নেই। তাহলে আবার কমন নিলে কিন্তু 1 প্লাস বি পাবো নেক্সট দুইটা থেকে। তাহলে আমরা কমন নিলাম এই দুইটা থেকে, কমন নিলে 1 প্লাস বি পেলাম। এইবার তোমরা কি আমাকে একটু হেল্প করতে পারো, এই b+1 এর জায়গায় কি লিখতে পারি, স্যার 1 1 লেখা যায়, হ্যাঁ রাইট, আবারও 1 লেখা যায়, কারণ এই যোগের মধ্যে একটা 1 আছে। তা বি এর মান যাই হোক না কেন, আবার কিন্তু 1 পাবো। তাহলে a গুণ 1, আবার a গুণ 1 পেলাম, বি গুণ সি এইবার আর কিছু কমন নাই, দুইটা পদের সাথে কমন নাই, শুধু এইটুকু লিখতে পারি, a গুণের 1 এর জায়গায় আমরা লিখে ফেলতে পারি। তাহলে আমাদের ডান দিকটা চলে আসলো, দেখো উপরে ডান দিকে কিন্তু a প্লাস বিসি আছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে। এখন বলো তোমরা কোন জায়গাটায় বোঝো নাই সেটা আমাকে বলো, তাহলে আমি আবার একটু বোঝানোর চেষ্টা করতে পারি। আসলে কিন্তু কিছুই নাই, তেমন কঠিন কিছু না, জাস্ট বুলিয়ান অ্যালজেব্রাটার সম্বন্ধে একটু ভালো আইডিয়া থাকতে হবে। ওই যে আমরা যোগের ক্ষেত্রে কি করলাম, গুণের ক্ষেত্রে যেমন a গুণ 1 করলে a পাচ্ছি, কিন্তু যোগ হলে a+1 হলে কিন্তু 1 পাচ্ছি। এর কারণটা কিন্তু একেবারে বেসিক কারণ হচ্ছে ওই যে যোগটা হচ্ছে সাধারণ যোগ নয়, এটা তো বুলিয়ান অ্যালজেব্রার যোগ, যেটাকে আমরা নাম দিছিলাম অর অপারেশন। এটা কিন্তু মনে রাখবা, এই যে যৌক্তিক যোগ তার আরেকটা নাম হচ্ছে অর অপারেশন। এই নামটা মনে রাখা দরকার যে অর অপারেশনও বলা হয়, কারণ আমরা লজিক গেট যখন করব তখন এই অর গেট কিন্তু ওখান থেকেই আসবে। আর বুলিয়ান অ্যালজেব্রা এই যে ডট দিয়ে যে আমরা লিখছি গুণটা, এই যৌক্তিক গুণ, এটা সাধারণ গুণ না, যৌক্তিক গুণকে আমরা নাম দিচ্ছি হচ্ছে অ্যান্ড অপারেশন, ওটার সাথে অ্যান্ড গেট আসবে। আর এক ধরনের অপারেশন আছে যেটা এই অঙ্কে নাই, নট অপারেশন, সেটা হচ্ছে নট গেট দিয়ে আসবে। এইটা গেল। আচ্ছা, এই অঙ্কে কিন্তু আমরা ডি মর্গানস থিওরেম কিন্তু প্রয়োগ করি নাই। হ্যাঁ, আমরা একটা অঙ্ক দেখি, আরেকটা অঙ্ক আমি দেখবো, দেখে আমরা গেটে লজিক গেটে চলে যাব। তোমাদের এই জায়গাটা থেকে কোনো প্রশ্ন আছে কিনা। যেমন আমি তোমাদের আরেকটু বলি যে a প্লাস বি, যে আমাদের বাম পক্ষ থেকে যখন শুরু করছিলাম, এই যে এই গুণটা কিন্তু আমরা আসলে নর্মাল অ্যালজেব্রা যেভাবে করি সেভাবেই করছি, যে ব্র্যাকেট উঠাই ফেললে গুণ হয়ে যায়, প্লাস প্লাস চিহ্নটা মাঝখানে রেখে গুণ হয়ে যেতে থাকে। যেমন এর সাথে এই দুইটা টার্ম গুণ হবে, এ গুণ এ প্লাস হবে, এখানে প্লাস আছে, এ গুণ সি, আবার বি এর সাথে গুণ হবে, বির আগে প্লাস আছে, এগুলো প্লাস বসলো, বি গুণ এ প্লাস বি গুণ সি। এখানে বরং আরো সুবিধা কি, বুলিয়ান অ্যালজেব্রা কখনো মাইনাস টাইনাস বলে কিছু আসবে না, বরং সাধারণ অ্যালজেব্রায় অনেক সময় মাইনাস থাকলে গুণটা হিসাব করে করতে হয়। আচ্ছা, আর এখানে যেটা হয় যে দেখো পরের লাইনে যেটা করলাম, এ গুণ এ হচ্ছে, কিন্তু আসলে এমনিতে আমাদের সাধারণ বীজগণিতে এ স্কোয়ার, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় এটা 5টাই গুণ করলেও এই লিখতাম, একটাই আসে। তারপরে কমন নিয়ে ফেললাম প্রথম পরের দুইটা টার্ম থেকে, এটা কমন গেল C+1। দেখো একই জিনিসই বারবার প্রয়োগ করছি, সুতরাং আমার মনে হয় না আর বোঝানোর প্রয়োজন আছে। আমরা আরেকটা অঙ্ক শুধু দেখবো যেখানে আমরা ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করছি। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের অনেকেই ক্লাসে জয়েন করতে পারতেছে না, স্যার একটু যদি একসেপ্ট করতেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো বলছি, আমাকে জিজ্ঞেস বলবা, না বললে তো আমি বুঝতে পারবো না, কারণ ওই যে নোটিফিকেশনটা না আসে না, আওয়াজ করে তো অনেক সময়, সেই আওয়াজটা হয় না, সবসময় হয় না। আচ্ছা, আমি কিন্তু একজনকে পেলাম, তোমরা একটু মেসেজ দিয়ে দাও যে আরো অনেককে বলো যে জয়েন করতে, যারা ওয়েট করছো। স্যার ওরা আমার হয়ে গেছে, আমি এখন না, এবার অনেকেই করছে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আরো 7-8 জন আসছে বোধহয়। আচ্ছা, আমরা তাহলে আবার একটু ফেরত যাই। আমরা চাচ্ছি, আমাদের এইবার উদ্দেশ্যটা হচ্ছে যে এমন একটা প্রবলেম করা
যেটাতে ডি মর্গানের উপপাদ্যটা আমরা ব্যবহার করছি। কারণ আমরা এত আয়োজন করে ডি মর্গান ঠিক শিখলাম, কিন্তু সেটা একটু ব্যবহার করা না শিখলে কিন্তু পরিষ্কার হবে না। অ্যালজেব্রা একটা ফর্মুলা শিখলেই হয় না, সেটা তো ব্যবহার করতে হয়, ব্যবহার না করলে কিন্তু জিনিসটা সেভাবে শিখা হয় না। আমরা একটু দেখবো ডি মর্গানের এটা এবার। দেখো তোমরা পর্দায় দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এইবার আমরা দেখো, এইবার আমরা একটা অঙ্ক দেখলাম, ডান দিকে দেখো একটা অঙ্ক, আগের অঙ্কটা তো শেষ। এই আগের অঙ্কটাতে আমরা ব্যবহার করছি শুধু মৌলিক উপপাদ্যগুলোই, ডি মর্গানের থিওরামটা ব্যবহার করি নাই, ডি মর্গানের যে দুটো উপপাদ্য আছে ব্যবহার করি নাই। এইবার ঠিক প্রমাণ দেয়নি, আমি বলছি সরলীকৃত করো। একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে, হ্যাঁ, যেখানে দুটো অংশ আছে, তার এফ ইজ ইকুয়াল টু, এফ হচ্ছে একটা বুলিয়ান আউটপুট বলতে পারো, এফ ইজ ইকুয়াল টু একটা চলক, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দেখো এটা ব্র্যাকেটের মধ্যে আছে, উইদিন দ্য ব্র্যাকেটস, এই পুরোটার উপর বার দেওয়া আছে। এর অর্থ হচ্ছে এ প্লাস বি প্লাস সি করে যা পাওয়া যাবে তাকে নট করতে হবে, যা আসে তার বিপরীতটা নিতে হবে, পুরোটাকে নট করা আছে। আর কি আছে দেখো, আর আছে তোমার হলো যে, আর আছে তোমার পরে আছে এ বি সি গুণ করা আছে, তার উপরে নট করা আছে। আচ্ছা, এই জিনিসটাকে সরলীকৃত করতে বলা হয়েছে। তার আগে সরলীকৃত করতে পারবো, এটা চেহারাটা একটু সহজ করতে হবে, সোজা কথায় সরল করতে হবে। কেমনে সরল করবো হচ্ছে যে ডি মর্গানের উপপাদ্য আমরা প্রয়োগ করবো। দেখো তোমরা যদি একটু তাকাও তাহলে দেখতে পাবা এফ সমান সমান এটা লিখে আমরা এটাকে সরল করতে থাকবো। দেখো এই পুরো জিনিসটাকে আমি বলতে পারি যে, যেহেতু ব্র্যাকেট আছে, দুইটা পদের গুণফল বলতে পারি এফটাকে। একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ওভার বার গুণ এবিসি তার উপরে বার। তাহলে এইটা একটা পদ, এ প্লাস বি প্লাস সি বার একটা পদ, প্রথমে সহজ করে এইভাবে চিন্তা করতে পারি, আর এবিসি একটা পদ। হ্যাঁ, আচ্ছা, দুইটা অংশের গুণফল এটা। আমরা ডি মর্গানের থিওরামটা প্রয়োগ করি। দেখো আমি তোমাদের কাছ থেকে এই চাচ্ছি, বলো তো তোমরা, যদি আমরা এই যে প্রথম অংশটা যেটা আছে, এই যে প্রথম অংশটা আছে এ প্লাস বি প্লাস সি, এইটা ডি মর্গানের প্রথম থিওরাম থেকে আমরা কিন্তু করতে পারি। কি তোমরা কি বলতে পারো এটা কি হবে? এর উপরে পুরোটা জুড়ে বার আছে, আমি কি বলছিলাম, যদি এ প্লাস বি প্লাস সি তার পুরো উপরে বার থাকে তাইলে কি হবে, প্রত্যেকটার উপর আলাদা আলাদা বার চলে আসবে, আর প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর পরের পদটাতে যেটা এবিসি আছে, সেখানে দেখো এই এবিসি পাশাপাশি থাকা মানে কিন্তু গুণ, তার উপরে বার আছে, এখানে ভিতরে গুণ আছে আর উপরে ওভার বার আছে, পুরোটার উপরে বার আছে, এখানে বারটা প্রত্যেকটার উপরে চলে আসবে, আর গুণটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখো আমি লিখি, কিংবা তোমরা আমার সাথে বলতে পারো যে প্রথম পদটা থেকে কি পাই। প্রথম পদটা থেকে আমরা পাই প্রত্যেকটার উপর আলাদা বার চলে আসবে, এ বার, বি বার আর সি বার, আর প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর এই পদটা থেকে, দ্বিতীয় পদটা থেকে এবিসি বার থেকে কি আসবে, এখানে ভিতরে আসলে গুণ আছে, তাহলে এটা বারটা প্রত্যেকটার উপর আলাদা চলে আসবে, এ বার, বি বার, সি বার, আর ভিতরে গুণগুলো প্লাস হয়ে যাবে। এই তো সহজ। তাহলে আমরা লিখি, দেখো দেখো এইটা সবাই বুঝতে পারো কিনা, এই লাইনটা বুঝতে পারলে কাজ অনেকখানি আগায় যাবে, শেষ হয়ে যাবে। আমরা কি করছি, আমরা এ প্লাস বি প্লাস সি বার, এইটা হচ্ছে ডি মর্গানের থিওরামের প্রথম উপপাদ্যটা প্রয়োগ করছি। এখানে কি আছে, ভিতরে আছে এ প্লাস বি প্লাস সি এবং তার পুরোটার উপরে বার আছে। এরকম যখন থাকে এটা সমান সমান কি লেখা যায়, প্রত্যেকটার উপর ইন্ডিভিজুয়াল চলকের উপর বার নিয়ে আসা যায়। এর উপর আলাদা বার আনতে হবে, বির উপর আলাদা বার আনতে হবে, সির উপর আলাদা বার নিয়ে আসতে পারবো, আর প্লাস গুলো গুণ হয়ে যাবে। ঠিক আছে। আর দ্বিতীয় যে পদটা আছে সেটা ক্ষেত্রে উল্টাটা আছে, ভিতরে গুণ আছে, উপরে বার আছে, তাহলে প্রত্যেকটার উপর আলাদা বার চলে আসবে, আর গুণটা কি হয়ে যাবে, গুণটা প্লাস হয়ে যাবে। এই আর এই যে গুণটা আছে, এই গুণটা তো এখানে আসি, সেভাবে লিখলাম। তাহলে এই পদটাকে ভেঙে এটা লিখলাম, আর এই পদটাকে ভেঙে এটা লিখলাম। এটা কি দিয়ে লিখলাম, কিছুই না, ডি মর্গানের থিওরাম প্রয়োগ করে লিখলাম। এবং ডি মর্গানের থিওরাম আসলে কিন্তু খুব সিম্পল, মানে মনে রাখাটা খুব সহজ, যে তোমার ভিতরে প্লাস থাকলে গুণ হয়ে যাবে, আর বারটা প্রত্যেকের উপর আলাদা আলাদা চলে আসবে, আর ভিতরে গুণ থাকলে প্লাস হয়ে যাবে, আর বারটা পুরো প্রত্যেকের উপর আলাদা আলাদা চলে আসবে। এই তো, এবং তাই করছে, আর কিছু করি না। তাইলে এখন কি করব, এখন হচ্ছে ব্র্যাকেট উঠে ফেললে আমাদের গুণ হবে। ঠিক আছে, গুণ করলে কয়টা টার্ম পাবো বলতে পারো? 9টা।
হ্যাঁ 9টা আসবে, কিন্তু আমরা আরেকটু সিম্পল ভাবে করি। 9টা না করে আমরা একটু কায়দা করে করি, আমরা একটু সহজ করে করি। আমরা করি কি যে এইটা এ বি এ বার বি বার সি বার এইটাকে পুরাটাকে একটা হিসাবে ধরি। ধরো এই পুরাটা হচ্ছে এক্স, এবার বি বার সি বার এই পুরাটা হচ্ছে এক্স, তাহলে এখানে শুধু এক্স থাকতেছে। এক্স কে যদি আমি ই করি, এই ব্র্যাকেটের এইটার সাথে গুণ করি, ব্র্যাকেট উঠে ফেলি, তাহলে কি হবে? এক্স গুণ এ বার প্লাস এক্স গুণ বি বার প্লাস এক্স গুণ সি বার। বুঝতে পারতেছো? আমি এই পুরাটাকে একটা পদ হিসাবে ধরি, তাইলে কিন্তু আমরা 9টা টার্ম না পাবো না, অন্যভাবে করতে পারি। আমি জানি না তোমাদেরকে আইডিয়াটা বুঝাইতে পারলাম কিনা। আমরা কিন্তু আসলে গুণ না মানে সরাসরি গুণ করলে কিন্তু 9টা ঠাটাই আসবে, কিন্তু আমরা তা না করে কি করছি, তোমার একটু কায়দা করে করতেছি, যেহেতু এই 3টা গুণ গুণ হওয়ার কারণে পুরাটাকে একটা পদ হিসাবে ধরতে পারি। অর্থাৎ এখানে আছে এবার গুণ বিবার গুণ সি বার, এই পুরাটাকে ধরলাম এক্স, পুরাটাকে ধরলাম ধরো এক্স, তাহলে এখানে আমি বলতে পারি এক্স গুণ এবার প্লাস বিবার প্লাস সি বার। এবার ব্র্যাকেট উঠাই দিলে কি আসবে? এক্স গুণ এবার প্লাস এক্স গুণ বিবার প্লাস এক্স গুণ সি বার। তাহলে আমি এক্স টেক্স ধরি না, মনে মনে ধরে নেই পুরাটা একটা পদ। তাহলে বলতে পারো প্রথম পদটা কি আসবে? আমি পুরাটাকে এই এই যে ব্র্যাকেটের মধ্যে এই যে প্রথম পদ, এই পুরাটাকে একটা টার্ম হিসাবে ধরি। তাহলে আমি বলতে পারি এইটা গুণ এইটা প্লাস হবে এইটা গুণ এইটা প্লাস হবে এইটা গুণ সি বার। তাহলে আমি প্রথম পদটা কি পাবো? এবার বিবার সি বারকে যদি আমি একটা পদ হিসাবে ধরি, তাহলে আমি বলতে পারি এবার বিবার সি বার ইন্টু এবার প্লাস হবে এবার বিবার সি বার ইন্টু বিবার প্লাস হবে এবার বিবার সি বার ইন্টু সি বার। দেখো আমি লিখলাম, এখন তোমরা বুঝতে পারো কিনা? তাকালেই বুঝতে পারবা কি করছি। এই দেখো প্রত্যেকটাতে কিন্তু এবার বিবার সি বার কমন আছে, এবার বিবার সি বার কিন্তু কমন আছে, ঠিক আছে? তারপরে পুরোটাকে একটা টার্ম হিসাবে ধরছি, একটু কৌশল প্রয়োগ করছি, এটা করা যাবে। আর তারপরে কি করছি, তারপরে এটার সাথে এটা গুণ দিয়ে ফেলছি, তাহলে কিন্তু 3টা টার্ম আসে। এখানে এইটার সাথে একবার এটা গুণ হবে, প্লাস হবে এইটার সাথে একবার বি বার গুণ হবে, আবার প্লাস হবে এইটার সাথে একবার সি বার গুণ হবে। সবার কাছে কি পরিষ্কার কিনা সেটা বলো। কোনটা আমি একটু সিম্পল ভাবে করছি, কি যে পুরাটাকে একটা টার্ম ধরে নিয়ে, হ্যাঁ দেখো যে কমন আছে কিন্তু এবার বিবার সিবার প্রত্যেকটার মধ্যে কমন আছে। আর এই এবারটা আসছে কোথা থেকে? এইটা আসছে এখান থেকে, ব্র্যাকেট উঠাই যেতে দিছি এটার সাথে, পুরা এটার সাথে এটাকে গুণ ধরছি, প্লাস আবার পুরা এটার সাথে এটা গুণ হবে, ব্র্যাকেট উঠাই দিলে প্রত্যেকটার সাথেই গুণ হবে। হ্যাঁ, তার মানে জাস্ট এইটাকে একটা টার্ম হিসাবে চিন্তা করলেই হবে। এখন আমরা কি করতে পারি, এখন দেখি তোমরা কিছু প্রয়োগ করো, দেখি কিছু পারো কিনা নিজেরা। যেমন এ গুণ এ কিন্তু এ, ঠিক আছে? আর আমাদের এইখানে প্রথম টার্মটাতে 4টা, আসলে এইটাতে 4টা জিনিসের গুণ আছে, এবার গুণ বিবার গুণ সিবার গুণ এবার। এখানে এবার 2বার আছে, তাই না? তাহলে কি বি বার এবং সি বার থাকবে শুধু? না, তা থাকবে না, কিন্তু ধরো তোমরা আন্দাজ করতে পারো যে এ গুণ এ যদি এ হয়, তাহলে 2টা এবার গুণেও কিন্তু একটা এবার পাবো, যে কোনো একই রকম জিনিস। যে হ্যাঁ, তাহলে কি আসবে বলো? স্যার এবার বি বার সি বার আসবে শুধু। ভেরি গুড, এবার বিবার সিবার আসবে। আর এটা থেকে কি আসবে? দ্বিতীয় পদটা থেকে স্যার এখানেও এবার বি বার সি বার আসবে, কারণ দুইবার বি বার দুইটা বিবার আছে, তো ওইটা একটা বিবার হয়ে যাবে। আর লাস্টেরটা থেকে সেখানেও 2টা সিবার যে গুণ আছে, একই রকম, সোজা কথা একই রকম 2টা জিনিস গুণ থাকলে একটাই পাই আমরা রেজাল্ট। 2টা না, শুধু 3টা 4টা গুণ থাকলে ওই একটাই পাবো, বুলিয়ান চলকের তাই নিয়ম। তাহলে আমরা প্রত্যেকটা থেকেই কিন্তু আলটিমেটলি এবার বিবার সিবার পাচ্ছি, তাই না? জি স্যার। আমি একটু করে দেখাইছি, যেমন এটা আগে পরে করে এবার এবার একসাথে নিয়ে আসছি, বিবার বিবার একসাথে করে আনছি, আবার সিবার সিবার একসাথে করছি ব্র্যাকেট দিয়ে। এটা না করলেও অসুবিধা নাই, তোমরা ডাইরেক্টও লিখতে পারো, আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখছি। তারপরে এবার এবার থেকে এবার পাইছি, বিবার থেকে শুধু 2টা বিবার থেকে একটা বিবার পাইছি, একটাই। এখন আমরা 3টা জিনিস পেলাম, যোগ পেলাম, এবার বিবার সিবার প্লাস এবার বিবার সিবার প্লাস আবারও এবার বিবার সিবার। তাইলে আমরা কি পাচ্ছি? 3টা একই জিনিসের গুণফল, সরি 3টা একই জিনিসের যোগফল। আচ্ছা, তোমরা 3টাকে এই যে এবার বিবার সিবার এটাকে একটা জিনিস হিসাবে চিন্তা করো। যেমন ধরো বুলিয়ান চলকের নিয়ম কি? এ প্লাস এ করলে কয়টাই আসে? একটাই আসে, কিন্তু যতগুলো এই যোগ করি না কেন। হ্যাঁ, তাইলে আমরা কি বলতে পারি, তোমরা যদি এই যে এবার বিবার সিবারকে যদি একটা টার্ম ধরো, ধরো এটাকে এক্স ধরলা, এবার বিবার সিবার হচ্ছে এক্স, তাহলে এইটাও এক্স, এইটাও এক্স, এইটাও এক্স, তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স, ঠিক কিনা?
জি স্যার, এই তাহলে এবার x প্লাস আসবে। পুরোটাকে একটা x ধরো, তাহলে এটা x, এটাও x হয়, এটাও x হয়, তাহলে x প্লাস x প্লাস x। কিন্তু আমরা x তো বুলিয়ান, যেহেতু এটা বুলিয়ান অ্যালজেব্রা, x প্লাস x করলে একটা x ই পাবো। তাহলে এই যে তিনটা একই রকম জিনিসের যে যোগফল করলাম, এই যোগফলে গিয়ে কি পাবো? তাহলে একটাই পাবো। তাহলে এই লাইনটা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। এর থেকে আর সরল করা যাবে না, এটাই আমরা দেখো সরলীকৃত করে এটাই পেলাম। ঠিক আছে, আমাদের f ছিল আসলে a প্লাস b প্লাস c বার গুণ abc বার, সেটাকে সরল করে করে আমরা শেষ পর্যন্ত পাইছি a বার গুণ b বার গুণ c বার। ঠিক আছে, এর বেশি আর সরল, এরপরে আর কোনো স্টেপ করা যাবে না, এই শেষ, আর সরল করা যাচ্ছে না। তারপর যথেষ্ট সরল হয়েছে। ঠিক আছে, যেটা ছিল এই চেহারার a প্লাস b প্লাস c বার এবার সেটা f সমান সমান এখন সরল করে পাইছি যে f এখন পাচ্ছি a বার গুণ b বার গুণ c বার। তাহলে আমরা সরল করে যে f সমান সমান, এটা অরিজিনালি দেওয়া ছিল, এটাকে সরলীকৃত করে আমরা পাইছি a বার গুণ b বার গুণ c বার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে এমন একটা অঙ্ক আমি দেখাইলাম যেখানে বুলিয়ান অ্যালজেব্রার দুটো উপপাদ্যই আমরা প্রয়োগ করছি। ঠিক আছে, যোগের এবং গুণের দুটো উপপাদ্যই আমরা প্রয়োগ করছি, এবং প্লাস হচ্ছে আমরা মৌলিক উপপাদ্য কিছু ইউজ করছি, যেমন এবার গুণ এবার ইজুকাল হচ্ছে একটা এ। আসলে যে কোনো একই ধরনের দুইটা জিনিস যদি গুণ করি আমরা একটা পাবো আর কি, বা যোগ করলেও একটা পাবো। এই কারণে কিন্তু আমরা এই স্টেপটাতে, আমি আবার একটু দেখাই, এই স্টেপটাতে এবার গুণ বিবার গুণ সিবার প্লাস এবার গুণ বিবার গুণ সিবার, মানে একই জিনিস তিনটা যোগ আছে। আমরা এবার গুণ সিবার এইটাকে একটা পদ ধরছি, পুরোটাকে একটা জিনিস। এখানে কি ওরা আরেকটু সরল করতে পারে কিনা ডি মর্গানের সূত্র অনুসারে, যে ওইটা হচ্ছে আপনার লাস্টে যে প্লাসে করতে পারে, প্লাস করলে এটা হইতে পারে, মানে ওইটা করতে পারে, যেমন তোমরা এবার গুণ a প্লাস b প্লাস c ওভারবার দিতে পারো। হ্যাঁ, মানে আর একটু যেহেতু এটা আপনার টেবিল গুলো যদি ওরা ফলো করে ডি মর্গানের, তাহলে ওই টেবিলটাও কিন্তু চলে আসে। হ্যাঁ, ওইটা একটা সরল হয়, ওইটা একটা করতে পারে, মানে ওইটা আসলে যেহেতু চলে আসলো, মানে যেহেতু সরলীকরণ আরেকটু সরল করা, এটা আরেকটা স্টেপ, তুমি আরেক ম্যাডাম যেটা বলছো এটা আরেকটা স্টেপ করতে পারো। মানে আমার হিসাবে ওইটা আর কি খুব বেশি আর সরল হয় না আর কি, মানে প্রায় একই রকম, একটু সরল হয়, কারণ আমরা নট অপারেশনটা একবার ইউজ করা লাগে। ওইটার সুবিধাটা হচ্ছে যে নট অপারেশনটা আমাকে একবার করতে হয়, মানে এইটাকে আমরা কিন্তু আবার লিখতে পারি, এবার বিবার সি বারকে আবার বুলিয়ান কি ডি মর্গান থিওরাম উল্টা দিকে প্রয়োগ করলে এটাকে আবার লিখতে পারি a প্লাস b প্লাস c ওভার বার। ঠিক আছে, মানে দুইটাই সেটা লিখলে এটাই কারেক্ট, ওটাও যদি লিখে তাহলে ওটাও লিখে দিলে তোমাদের হবে, তুমি যত সিম্পলিফাই করতে পারো অসুবিধা নেই। কারণ ওইটার একটা সুবিধা আছে, ওখানে নট অপারেশন একবার করা লাগে, আর এখানে হচ্ছে এ বি সি প্রত্যেকটার উপর আলাদা নট অপারেশন করা লাগে। কারণ এই সার্কিট, এই যে আমরা ইকুয়েশনটা করলাম সরলীকৃত করে, অনেক সময় যেটা বলা হয় এর থেকে লজিক সার্কিট আঁকতে বলে। ঠিক আছে, সরলীকৃত করে আবার লজিক সার্কিট আঁকতে বলে, আমরা এই মুহূর্তে পারবো না কারণ আমরা লজিক গেটগুলো এখনো দেখি নাই। ওই লজিক সার্কিট করতে বললে তখন এই যত সরলীকৃত করবো লজিক সার্কিট আঁকতে আমার তত সুবিধা হয়। আচ্ছা, আমরা এই পর্যন্ত আশা করি তোমাদের সবার পরিষ্কার। আমার মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা ডি মর্গানের থিওরেম প্রয়োগ করতে পারি কিভাবে, এমন একটা অঙ্ক আমরা দেখলাম যেখানে আমরা ডি মর্গানের দুটো থিওরেমই আমরা ব্যবহার করছি ইনিশিয়ালি করে, আমরা এটা পাইছি। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো, তাইলে আমি এখন লজিক গেটে যেতে পারি। এই ব্যাপারটাতে তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এইটা কিন্তু আসলে প্র্যাকটিসের ব্যাপার, আর কিছুই না। মৌলিক উপপাদ্যগুলো তোমরা দেখবা, তারপর ডি মর্গানের থিওরেমটা প্র্যাকটিস করবা, দেখবা যে সবই পারতেছো করতে। বুঝতে পারছো, সাধারণ অ্যালজেব্রা এর থেকে অনেক কঠিন অঙ্ক থাকে যেটা তোমরা হয়তো 9 পড়ে আসছো, মিডল টার্ম ব্রেকিং করতে হয়, করতে হয়। তার থেকে এটা বরং আসলে অনেক ধরনের ফর্মুলা ইউজ করতে হয়। বুলিয়ান অ্যালজেব্রা তো 0 1 এর মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে এই জিনিসগুলো একটু পিকুলিয়ার, মানে ওটার সাথে মিলে না, কিন্তু অনেক জিনিস আছে, জিনিসটা মনে রাখলে খুব সহজেই করে ফেলা যায়। তোমরা চাইলে তোমাদের বইয়ে যদি কোনো অঙ্ক থাকে সেখানে আরো অঙ্ক করতে পারো, চাইলে আমিও তোমাদের অঙ্ক দিয়ে দিতে পারি, তোমরা সেগুলো প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারো ছবি তুলে। আচ্ছা, আমরা এখন লজিক গেটে চলে যাই। লজিক গেটটা আমাদের এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে লজিক গেট, যেটা আমাদের জানাটা খুবই জরুরি। আমরা যে এতক্ষণ যা কিছু করলাম সেটা তো আসলে এক ধরনের বিশেষ ধরনের অ্যালজেব্রা, কিন্তু আলটিমেটলি আমরা আইসিটির সাথে যদি আমরা এটা যোগাযোগ করতে চাই তাহলে আমাকে কিন্তু ডিজিটাল সার্কিটে এটাকে প্রয়োগ করতে হবে। ইলেকট্রনিক সার্কিট একটা বা ডিজিটাল ডিভাইসে আমাদের এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যেখানে আমরা এই বুলিয়ান অ্যালজেব্রাকে যেন ব্যবহার করতে পারি, এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এখন সেইটা প্রয়োগ করতে গেলে আমাদের যেটা করতে হয়, দেখো
বুলিয়ান আলজেব্রা কেন আমরা ব্যবহার করতে সুবিধা কোথায়, সেটা হচ্ছে তোমরা কিছুটা হয়তো জানো আর কি, না পড়ে আসছে আগেও, যে একটা ইন্টারমিডিয়েটও পড়ছো, সেটা হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা সরাসরি তোমার ডিজিটাল ডিভাইস গুলোতে সরাসরি ব্যবহার করা যায়। আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি পড়ে আসছিলাম, তার মধ্যে বাইনারি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে 2, যার মধ্যে মাত্র 2টা চিহ্ন আছে, 0 আর 1। আচ্ছা, এর একটা সুবিধা আছে, এই যে 0 আর 1 এইটা আমরা ইলেকট্রনিক সার্কিটে ইউজ করতে পারি বা ডিজিটাল ডিভাইস গুলোতে সার্কিট ডিজাইন করতে গিয়ে সহজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা করি কি, আমরা আমাদের যে কম্পিউটার বা যে সিস্টেম গুলা ডিভাইসে কিন্তু কিছু মানে তোমরা তোমাদের এগুলো কিন্তু ছোট ক্লাসে এই একটা মডেল কিন্তু থাকে, আমরা ইনপুট দেই, মাঝখানে সিপিইউ লেখা থাকে না, আমার মনে হয় তোমাদের এটা সবারই আছে, 7-8 এইটার মডেলটা সব জায়গায় ছিল, যে এই যে কম্পিউটার সিস্টেমটা কি, ওখানে ইনপুট ডিভাইস থাকে, মাঝখানে সিপিইউ থাকে আর আউটপুট থাকে, তাই না? এই যে ইনপুটটা দিচ্ছি, সেই ইনপুটটা কিন্তু সরাসরি সে কি হিসাবে নিতে পারে, সে কিন্তু ওই যে তোমার ডিজিটাল ইনপুট হিসাবে নিতে পারে। ডিজিটাল ইনপুট নিলেই কিন্তু 0-1 এর প্রশ্ন আসে। ইভেন বুলিয়ান অ্যালজেব্রাও কিন্তু 0-1 দিয়ে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। আমি তোমাদের বলছি ট্রুথ টেবিল যখন করছি, বুলিয়ান অ্যালজেব্রা মূলত হচ্ছে সত্য মিথ্যা বা হ্যাঁ নার উপরে আসে, কিন্তু আমরা সত্য বা হ্যাঁকে 1 আর মিথ্যা বা না কে 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? ওভাবে কিন্তু আসছে তোমার, এবং এইখানে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে বুলিয়ান অ্যালজেব্রার যে বেসিক অপারেশন, আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রার আমরা দেখছি যে ম্যাথমেটিক্যাল যে অপারেশন আছে, অ্যালজেব্রিক যে অপারেশন আছে, সেখানে কিন্তু সাধারণ অ্যালজেব্রার মতো নাই, এখানে 3টা আছে, তাই না? একটা হচ্ছে ওই যে আমরা কি বলছি অর অপারেশন, যেটা হচ্ছে ওই যোগ আর কি, যৌক্তিক যোগ, আর একটা হচ্ছে এন্ড অপারেশন, সেটা হচ্ছে যৌক্তিক গুণন, আর একটা হচ্ছে নট অপারেশন। তোমাদের আমি আবার একটু মনে করে দিই, কারণ আমাদের গেটের সময় এটা আবার লাগবে, যে আমরা এই 3টা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বেসিক অপারেশন। হ্যাঁ, এবং আমরা বুলিয়ান অ্যালজেব্রাকে যদি সার্কিটের মাধ্যমে করাইতে চাই, তাহলে কিন্তু আমাকে এই 3টা অপারেশনকে কি করতে হবে, এমন সার্কিট কম্পোনেন্ট বানাতে হবে যার মধ্য দিয়ে এই অপারেশনের কাজটা হয়। এখন অপারেশনটা কিরকম তোমাদের আমি একটু মনে করাই দিই। অর অপারেশন মানে হচ্ছে যে সেখানে কতগুলা আমরা কি করি, কতগুলা চলক বা ধ্রুবক যোগ করি, চলক ধ্রুবক মিশানো থাকতে পারে। যোগ করলে কি হয়, যোগ করলে পর আমরা দেখি যে যোগের ফলাফল কখন 1 আসবে, যদি একটা মান 1 হয়, কোন একটা চলক বা ধ্রুবকের মান যদি 1 হয়, তাহলে যোগফলটা 1 আসবে। সবগুলো 1 হলেও অসুবিধা নাই, কিছু যদি কিছু 1 হলেও অসুবিধা নাই, একটা 1 মিনিমাম শর্ত, একটা 1 হলেই কিন্তু যোগফলটা বা এন্ড অপারেশনের রেজাল্টটা কি আসবে, 1 আসবে, ঠিক আছে? আর একমাত্র কখন অর অপারেশন, এটা অর অপারেশন, কখন অর অপারেশনের তোমার যেটা যোগ আসলে, অর অপারেশনের কখন তোমার 0 আসে রেজাল্টটা, যখন সবগুলোই 0, যা যা দিচ্ছি, এই যে যা দিচ্ছি এই কথাটা হচ্ছে কি সার্কিটের ক্ষেত্রে যা ইনপুট দিচ্ছি, এই যে চলকগুলো যোগ করতেছে, এটা সার্কিটের ক্ষেত্রে এটা মানে হচ্ছে ইনপুট দেওয়া, বুঝতে পারছো? সার্কিটের ক্ষেত্রে এটা হচ্ছে ইনপুট দেওয়া। তাহলে সার্কিটে আমি কতগুলো ইনপুট দিলাম, দিলে সেই ইনপুট গুলাকে কি করবে, 0-1-0-1 এর কম্বিনেশন হিসেবে দিতে পারি। সার্কিটটা এমন বানাবো যে সেই সার্কিটটা কিসের কাজ করে, অর অপারেশনের কাজ করবে। আউটপুটটাকে সে দিতে পারে, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা অপারেশন, অর অপারেশন, আউটপুটটা সে 0 দিতে পারে, 1 দিতে পারে। এটা কিসের উপর নির্ভর করবে, অর্থাৎ যে ইনপুট গুলো আমি দিয়েছি সেই ইনপুট গুলোর কোন একটার মান যদি 1 থাকে, যেটা অর অপারেশন, যোগফলটা 1 আসবে। আর যদি সবগুলোর মানে 0 দেই ইনপুটে, সেটা একমাত্র সেই ক্ষেত্রে আউটপুটটা 0 আসবে, ঠিক আছে? সোজা কথায় আমি যেটা বলতেছি, যে আমরা অর অপারেশনের কাজ করার জন্য একটা সার্কিট কম্পোনেন্ট ডিজাইন করব, সেটা হচ্ছে অর গেট। আর এন্ড অপারেশনের জন্য আমরা একটা লজিক্যাল মানে একটা ইলেকট্রনিক বর্তনী ডিজাইন করা হয়, সেটাকে বলা হয় এন্ড গেট। আর একটা হচ্ছে নট অপারেশনের জন্য করা হয়, সেটা হচ্ছে নট গেট, ঠিক আছে? তাহলে এইগুলোকে কম্বাইনলি সম্মিলিতভাবে বলা হয় লজিক গেট। কেন লজিক গেট বলা হয়, কারণ লজিক কথাটার বাংলা হচ্ছে যুক্তি, তোমরা জানো। আসলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু আসলে এক ধরনের যুক্তি তর্কের উপরই আসে। ওই যে হ্যাঁ না সত্য মিথ্যা, এটা কিন্তু এক ধরনের যুক্তিগ্রাহ্য, একটা যুক্তিসঙ্গত প্রশ্নের উত্তর হ্যাঁ না বা সত্য মিথ্যাই হতে পারে, সেখান থেকে কিন্তু এই জিনিসটা আসছে, সুতরাং এই জন্য লজিক গেট বলা হয়, ঠিক আছে? তাইলে আমরা এই যে সোজা কথা কেন বুলিয়ান অ্যালজেব্রা পড়লাম, বুলিয়ান অ্যালজেব্রাটাতে সেটা যখন বাস্তবে আমরা ইমপ্লিমেন্টেশন করি, সেখানে তখন আমাদের কি করা হয়, সেখানে কিন্তু আমাদের 3টা যে বেসিক অপারেশন বুলিয়ান অ্যালজেব্রা, সেই 3টা অপারেশনের জন্য তিনটা সার্কিট ডিজাইন করি আমরা, সেটাকে লজিক গেট বলা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের, মৌলিক কাজ মানে সেই মৌলিক অপারেশন গুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাই লজিক গেট। অর্থাৎ লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক বর্তনী
যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে শুধু একটি আউটপুট প্রদান করে। হ্যাঁ, আচ্ছা আমরা দেখব আসলে যে এক বা একাধিক কেন লিখছে। আমরা দেখছি যে তোমার আসলে ইনপুটটা আমরা 0 1 ইনপুটটা আসলে সার্কিটে কিভাবে দিই, সার্কিটে দেওয়া হয় কিভাবে, কারণ 0 1 তো আসলে আমরা নিজেরা বুঝতে পারতেছি, সার্কিট কিভাবে 0 1 ইনপুট হিসাবে বুঝে। সেটা আসলে হয় কি যে ইলেকট্রনিক সার্কিট গুলা তোমার কি কাজ করে, সিগন্যাল আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালই দেই, ভোল্টেজটা যদি 0 থেকে 0.02 বা এরকম খুব অল্প ভোল্টেজ হয়, একেবারে প্রায় 0-র কাছাকাছি, সেটাকে 0 হিসাবে ধরে, ভোল্টেজ সামান্য বেশি হলে সেটাকে 1 হিসাবে নেয়। এইটা হচ্ছে ভিতরের কথা, এইটুকু মনে রাখলেই হবে, এর বেশি তোমাদের বোঝার দরকার নাই। তাইলে আমরা যে সিগন্যালটা দিই সেই সিগন্যালটা 0 আকারেও দিতে পারি, 1 আকারেও দিতে পারি। তাহলে ইনপুটটা যে দিচ্ছি, ওই সার্কিটে একটা ইনপুট যাচ্ছে, সার্কিটে এক অংশে ইনপুট দেওয়া হয়, সার্কিটের ভিতরে কিছু কাজ হয়, কাজ করে সেটা একটা আউটপুট দেয়। কি কাজ করে, হয় সে ওই সার্কিটটা আমি এমন ভাবে ডিজাইন করি, হয় সে কিসের কাজ করে, অর অপারেশনে কাজ করে, নাহলে এন্ড অপারেশনে কাজ করে, নাহলে অর নট অপারেশনে কাজ করে। এখন তোমার অর অপারেশন যদি করতে চাই, আমি অর অপারেশন এক ধরনের যোগ, তাই না, যৌক্তিক যোগ, যোগ করতে গেলে কমপক্ষে 2টা ইনপুট লাগবে, 2টা জিনিসকে যোগ করতে হবে। হ্যাঁ, সেরকম ভাবে 2টা 3টাও হতে পারে, 4টাও হতে পারে, 4টাও যোগ করতে পারি, 5টা আরো এই সংখ্যক যোগ করতে পারে। গুণের ক্ষেত্রে তাই, ন্যূনতম 2টা লাগবে, তার থেকে বেশিও আমি করতে পারি, ইনপুট দিতে পারি। কিন্তু নট অপারেশন যেটা, নট অপারেশন কি করে তোমাদের মনে আছে, নট অপারেশন কি করে, একটা চলকের যা মান আছে তাকে বিপরীত করে দেয়। চলকের মান যদি 0 থাকে, নট অপারেশন করলে তার মানটা 1 হয়ে যায়, যদি ওর মান 1 থাকে, তার অপারেশন নট অপারেশনের মাধ্যমে তার মানটা 0 হয়ে যায়, মানে 0 থাকলে 1 করে দেয়, 1 থাকলে 0 করে দেয়। এইটা কিন্তু একটা চলকের উপরই কাজ করে, বা আমাদের সার্কিটের ক্ষেত্রে একটা ইনপুটের ক্ষেত্রে কাজ করে। এই জন্য নট অপারেশনে কিন্তু একটা ইনপুটই থাকে, কারণ নট অপারেশন করে কি, একটা চলকের উপরই কাজ করে, তার মানটাকে বিপরীত করে দেয়। এই জন্য এক বা একাধিক ইনপুট ইউজ করছে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি আগাই। লজিক গেটের আমাদের কি আছে, মৌলিক গেট যেটা আছে, মৌলিক অপারেশন গুলো, যৌগিক গেটটা আমরা পরে পাবো। মৌলিক গেটটা আসবে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রার যে বেসিক যে অপারেশন গুলো আছে, এন্ড অপারেশন, অর অপারেশন বা নট অপারেশন, এই 3টা অপারেশন কাজ করার জন্য যে আমরা 3টা গেট ডিজাইন করি, সেই 3টা গেট এন্ড গেট, অর গেট, নট গেট। সোজা কথায় এন্ড গেট এন্ড অপারেশনে কাজ করবে, অর গেট অর অপারেশনে কাজ করবে, নট গেট নট অপারেশনে কাজ করবে। আসলে এটার সাথে পুরো বুলিয়ান অ্যালজেব্রার ওই অপারেশন গুলোর সম্পর্ক আছে, ওই কাজগুলোই সে সার্কিটের মাধ্যমে করবে। আর আমরা করি কি, বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু এই 3টা অপারেশন বাদ দিয়ে অন্য অপারেশন নাই, কিন্তু আমরা গেটের সময় যেটা করি, যৌগিক গেট কিছু নিয়ে আসি, অর্থাৎ আমরা মিলাই ঝিলে আবার কিছু গেট বানাই, এই মৌলিক অপারেশন গুলোকে মিলাই ঝিলে আবার কিছু গেট বানাই। তো যৌগিক গেট কিছু আছে খুব ইউজ করা হয়, এর মধ্যে 2টাকে আবার ওভারঅল 2টা ভাগ করতে পারি, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। ঠিক আছে, যৌগিক গেটকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সার্বজনীন গেটের মধ্যে পড়ে ন্যান্ড গেট আর নর গেট, আর বিশেষ গেটের মধ্যে আছে এক্সঅর গেট, তারপর এক্স নর গেট। ঠিক আছে, তোমরা আপাতত এই নামগুলো দেখো, আমরা পরে বলবো। আমরা কিন্তু প্রথমে মৌলিক গেট গুলোই পড়বো, কারণ আমরা বুলিয়ান অ্যালজেব্রা মাত্র পড়ে আসছি, সেখানে 3টা অপারেশনের কথাই আমরা জানি, 3টা অপারেশনের জন্য 3টা গেট ডিজাইন করছি, এটাই ধরে নেব। এবং এর থেকে পরে আবার আমরা ওই যে যৌগিক গেটে আগাবো, এই 3টা গেট বুঝলে যৌগিক গেট বোঝা যাবে, এগুলো কম্বাইন করে এগুলো পাওয়া যায়। আচ্ছা, যৌগিক গেটটা আমি দেখো ভাগটা একটু খেয়াল করো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতেও পারো, যে এই মোটামুটি এই গেট গুলাই কিন্তু আমরা পড়বো। তাহলে আমরা আগে মৌলিক গেট গুলা দেখি। মৌলিক গেটার আমার ধারণা তোমরা পাইয়ে গেছো। আসলে আমরা 3 অর গেট। আচ্ছা, এখন অর গেট দিয়ে কি কাজ করে, অর গেট দিয়ে অর অপারেশন বা যৌক্তিক যোগের কাজ করে, তাই না। আমরা 2টা ইনপুট ইউজ করতে, 2টা ইনপুট মানে ওই যে 2টাকে যোগ করছি, 2টা ইনপুট দিতে পারি, 3টা ইনপুট দিতে পারি, 4টা 5টা অনেকগুলো দিতে পারি। কিন্তু আমরা যখন এটা, এর জন্য আমাদের না সার্কিট আঁকতে হয়, ডায়াগ্রাম আঁকতে হয়, আর ডায়াগ্রাম আঁকতে গেলে অনেক ইনপুট দেখালে তো হয় না, মিনিমাম আমরা হচ্ছে 2টা ইনপুট দিয়ে দেখাই। আচ্ছা, অর গেটের সার্কিট যেটা, সেই সার্কিটের একটা চেহারা থাকতে পারে, সেখানে তোমার ডায়োড টায়োড বিভিন্ন আইসি টাইসি ইউজ করতে পারে, সেটা ভিন্ন কথা, আইসি ইউজ করা হয়। কিন্তু সেইটা তো আসলে আমরা যখন সার্কিট ডিজাইন করি, ওইগুলা দিয়ে কাজ চলে না, আমরা ওর জন্য প্রতীক ব্যবহার করি। অর গেটের প্রতীক হচ্ছে এইটা, দেখো তোমরা প্রতীকটা প্র্যাকটিস করবা সবাই বাসায়, তোমরা ইন্টারমিডিয়েট সবাই পড়ে আসছো আমি জানি, তারপরে এটা অনেকে আঁকতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে। এইটা কিন্তু সত্যিকার অর গেটের চেহারা না। অর গেট যেটা সার্কিটে দেখবো, সেখানে আইসি থাকে, এই থাকে, ওটা চেহারা পুরোটা আঁকতে গেলে অন্যরকম। কিন্তু আমরা পুরো অর গেট, ওই সার্কিটটাকে যদি অর গেট হিসাবে ধরি, অর গেটের জন্য এই প্রতীকটা আমরা ব্যবহার করি। আমরা যখন সার্কিট ডিজাইন করি, লজিক্যাল সার্কিট ডিজাইন করব, বাস্তবায়ন করব, তখন কিন্তু তার নকশাটা, নকশা করতে গিয়ে কি করি,
অর গেটের জন্য এই প্রতীকটা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে অর গেটের প্রতীক হিসেবে আমরা এটা ব্যবহার করি। দেখো এর ভিতরে সার্কিট ধরে নাও যে এর ভিতরে আইসি টাইসি গুলো আছে, কিন্তু আমরা এই প্রতীক দিয়ে অর গেট রাখতে পারবো। তাহলে এইটা অর গেট, দেখো এরকম খেয়াল করো, এইভাবে একটা বাঁকা চিহ্ন থাকে, এইভাবে মাথায় বাঁকা করে দিয়ে এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। এখানে দেখো ইনপুট হিসাবে এ বি কে দিলাম, এক্স ওয়াইও থাকতে পারে, আমি আউটপুটটাকে এক্স হিসাবে নিছি। তার মানে এ আর বি এই দুটা কিন্তু আসলে ইনপুট, এই ইনপুট কিন্তু কি হতে পারে, এগুলো কিন্তু বুলিয়ান চলক হিসাবেই আসবে। তাহলে ইনপুটটা আমরা 0 0 দিতে পারি, 1 1 দিতে পারি, দিলে পরে আমরা যোগ এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিসের কাজ করে, মাউস আমার গেল, এই যে চিহ্নটা এইটা কিন্তু অরের কাজ করবে। দেখো তোমরা জিনিসটা খুব সহজ ভাবে চিন্তা করতে পারো যে এটা অর অপারেশনে কাজ করবে, এ বির মান আমরা যা দেই সেটা সে যোগ করবে, অর অপারেশনে কাজ করবে। এই জন্য আউটপুট যেটা পাচ্ছি এক্স সমান সমান লিখছি এ প্লাস বি, এই প্লাস কিন্তু তোমাদের অপরিচিত না, এইটা হচ্ছে সেই যে তোমার যৌক্তিক যোগ, যেটা সেই যোগ বুলিয়ান অ্যালজেব্রার যে যোগ, সেই যোগই কিন্তু। সুতরাং আমরা জানি যে আসলে কি হবে, এ বি হচ্ছে দুইটাই তোমার আমরা মান কি দিতে পারি, এটা বুলিয়ান অ্যালজেব্রার সাথে মিলালে এখানে মানে এর মানটা খুবই একেবারে ন্যূনতম ভোল্টেজ, 0 ভোল্টেজ দিতে পারে, একটু সামান্য বেশি ভোল্টেজ দিতে পারে, তাহলে এর মান 0, বি এর মান 1। তাহলে এইভাবে করে কম্বিনেশন করলে কিন্তু আমরা কি পেতে পারি, এ এর মান 0 দিতে পারি, বি এর মান 0 দিতে পারি, আবার এ এর মান 0, বি এর মান 1, এ এর মান 1, বি এর মান 0, আবার অথবা দুইটাই 1 1 দিতে পারে। এইটা করলে আউটপুটটা কি আসবে দেখো, আমি ট্রুথ টেবিল আঁকছি, আমার মনে হয় না যে এই ট্রুথ টেবিল বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা, কারণ আমরা অর অপারেশনটার চিন্তা করলে এটা খুব সহজ। আমরা এ বি দুইটা ইনপুট দিচ্ছি, তাই ইনপুটের মান কি হতে পারে, এর সাথে খুব একেবারে ন্যূনতম 0 ভোল্টেজ অথবা কিছু সামান্য বেশি ভোল্টেজ, যেটা আসলে 0 1 এর সাথে মিলায় আসতে পারে। তাহলে সেই হিসাবে আমরা এই কম্বিনেশন গুলো পাই যে এতেও কোনো ভোল্টেজ নাই বলতে গেলে, বিতেও কোনো ভোল্টেজ নাই, খুব একেবারে মিনিমাম 0 ভোল্টেজ পাই দিলাম, খুব একেবারে মিনিমাম ভোল্টেজ, তাহলে সেটা 0 0। আমি এখন থেকে 0 0 ইউজ করবো, তাহলে এতে 0 অথবা বিতে 1, অথবা এতে 1 বিতে 0, অথবা এতেও 1 দিলাম, বিতেও 1 দিলাম। এখন তোমরা জানো যে এই গেটটা, এই গেটটা আসলে কিসের কাজ করবে, এই গেটটা ওই যে বুলিয়ান অ্যালজেব্রার প্লাসের কাজ করবে, অর অপারেশনের কাজ করবে। এখন আমরা জানি যে এই প্লাসের কাজে যদি করে তাইলে কি হবে, সব ক্ষেত্রেই আমরা আউটপুটটা কি পাবো, যোগফলটা পাবো 1, শুধু যখন এ আর বি দুইটাই 0 তখনই একমাত্র কি আসবে, আউটপুটটা 0 আসবে। দেখো আমরা তাই লিখছি, এক্স ইকুয়াল টু যেহেতু এ প্লাস বি, এই প্লাসটা হচ্ছে সেই যোগের কাজই করছে, বুলিয়ান যোগের কাজই করে, তাহলে এই বাকি দেখো এই তিনটা কম্বিনেশনই একটা করে 1 আছে, আর লাস্টেটা তো দুইটাই 1, একটা 1 থাকলে আমি যোগফল 1 পাচ্ছি, তাহলে এই সব ক্ষেত্রেই 1 পাচ্ছি, একমাত্র যখন দুইটাই 0 তখনই একমাত্র আউটপুটটা 0 পাচ্ছি, কারণ আউটপুটটা কিন্তু যোগফলটাকে নির্দেশ করছে। এটাতে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, আমি আবারও বলবো, অসুবিধা নেই। আমরা আসলে কিছুই করছি না, আমরা এই অর গেটটা অর অপারেশনে কাজ করছে, যেটা আমরা আগেই দেখে আসছি, এবং আমি বলছি এটা নিয়মই হচ্ছে তাই, যাদেরকে যোগ করতেছি তাদের মধ্যে একটার মানে 1 থাকলেই কিন্তু কি হবে, যোগফলটা 1 হবে। তা আমরা এ বি তো এখানে ধরে নিছি, আর নির্দিষ্ট কোনো ইনপুট ধরি নাই, আমরা পছন্দ মতো ইনপুট দিতে পারি, কিন্তু পছন্দ মতো ইনপুট আসলে কি, পছন্দ মতো ইনপুট হলে একেবারে নাই কোনো ভোল্টেজ পায়, মানে খুবই 0 সামান্য, অথবা সামান্য কিছু বেশি ভোল্টেজ, যেটা একেবারে নাই ভোল্টেজ সেটা হচ্ছে 0, আর যেটা 1। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার সাথে মিলাইলে আমরা কি পাইতে পারি, 0 0 পাইতে পারি, 0 1 পাইতে পারি, অথবা এ 1 দিলাম, বি 1 দিলাম, অথবা বি 1 এ 0, এই করে করে এই চারটা কম্বিনেশনই পাই। আর এই গেটটা যেহেতু তোমার কিসের কাজ করবে, অর অপারেশনের কাজ করবে, যোগের কাজই করবে, যখনই একটা করে 1 আছে তখনই যোগফল 1 হবে, একমাত্র যখন দুইটা 0, এ 0 বিও 0, তখনই একমাত্র আউটপুটটা আমরা 0 পাচ্ছি, যোগফলটা 0 পাচ্ছি। আউটপুটটা তো আসলে এখানে যোগফলের হিসাবে দিচ্ছি। হ্যাঁ, কেউ কি কিছু বলতেছিলা? আচ্ছা, তোমাদের মনে যেমন প্রশ্ন জাগতে পারে, এখানে শুধু কি এ বি দুইটা হাতই থাকবে ইনপুটে, নাকি আরো হাত থাকতে পারে? হ্যাঁ, আরো থাকতে পারে, ইনপুট কিন্তু আরো বেশি আসতে পারে, এ বি সি ডি এফ এভাবে আরো আসতে পারে। হ্যাঁ, সেখানেও তোমার তখন এই কম্বিনেশন অনেকগুলো হবে, ঠিক আছে? এবং এটার কিন্তু একটা হিসাব আছে, যদি দুইটা হয় 2 টু দ্য পাওয়ার n 4টা হবে, যদি তিনটা হয় 8টা হবে, 2 টু দ্য পাওয়ার 3 8টা হবে, যদি 4টা ইনপুট থাকতো 2 টু দ্য পাওয়ার 4 মানে 16টা কম্বিনেশন হবে। কিন্তু ফর্মুলা কিন্তু সেই একই, যেহেতু এটা অর অপারেশনই করে, যত কম্বিনেশনই নাও যদি একটা 1 থাকে ওই কম্বিনেশনের মধ্যে, ইনপুটের মধ্যে, তাহলেই যোগফলটা 1 পাবা। একমাত্র যখন সবগুলাই 0 তখনই শুধু আউটপুটটা 0 পাচ্ছে, এটা অর অপারেশন। আচ্ছা, তোমরা তাহলে আমাকে একটু হেল্প করো, আমি এখন
অ্যান্ড অপারেশনটা, অ্যান্ড গেটটা দেখাই। এইটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। দেখো অ্যান্ড গেটের চিহ্নটা দেখো, এই জিনিসটা অ্যান্ড এর কাজ করে। এটা হচ্ছে ইনপুট বা যাদের আমরা গুণ করতেছি এ বি, আর আউটপুটটা হচ্ছে এবার এ গুণ বি। এটা কি অ্যান্ড অপারেশন বা যৌক্তিক গুণ। আচ্ছা, তোমরা আমাকে বলো যে এ বির মান 0 হইতে পারে, 1 হইতে পারে, 0 এ এর মান 0, বি এর মান 1, অথবা এ এর মান 1, বি এর মান 0, আবার এ 1 বি 1 হতে পারে। এই কোন ক্ষেত্রে তোমার এক্স এর মান 1 আসবে আর কোন ক্ষেত্রে 0 আসবে? কেউ কি বলতে পারো? এটাতে অ্যান্ড এর কাজ করতেছে, অ্যান্ড অপারেশন বা গুণের কাজ করতেছে। কে বলতে পারবা? আমরা যে গুণ দেখছিলাম, গুণের ক্ষেত্রে কি বলছিলাম আমরা? একটু মনে করে দেখো। আমি বলছিলাম যাদেরকে গুণ করতেছি তাদের সবার মান যখন 1, একমাত্র সেই ক্ষেত্রেই গুণফলটা 1 আসে, আর বাকি সব ক্ষেত্রে গুণফলটা 0। ঠিক আছে? এমন যদি হয় 5টা জিনিসকে গুণ করতেছি, 4টার মানই 1, একটার মান 0, তাহলেও গুণফল 0 আসবে। গুণের ক্ষেত্রে কিন্তু একটু রিজিড। গুণের ক্ষেত্রে সবগুলোর মান 1 হলেই একমাত্র গুণফল 1 আসবে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু যতই 1 থাকুক সব ক্ষেত্রে কিন্তু আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাইলে এই যে ট্রুথ টেবিলটা যদি আমরা এখানে অ্যান্ড গেটের জন্য লিখি, তাহলে কি হবে? এই যে a0 b0 এইভাবে তো কম্বিনেশন পাবোই। এখানে x এর মান আসবে a গুণ b, তাহলে একমাত্র নিচেরটা 1 আসবে, বাকি সবগুলাই 0 আসবে, কারণ এটা কি ও অ্যান্ড অপারেশন। হ্যাঁ, এখানে 1 আছে, b এর মান 1, কিন্তু তাতে কি হয়েছে? এর মান তো 0। সবগুলা 1 হলেই একমাত্র গুণফলের মান 1 আসবে। এইটা আসলে আমরা জানি, অলরেডি জানি, সেই জন্য আমরা খুব সহজে লিখতে পারছি। এবং আমরা মানে আসলে এই গেটটা তো ওই অ্যান্ড অপারেশনের কাজই করে। তাহলে আমাদের যে ইনপুট যেগুলো দিচ্ছি, ইনপুটের কম্বিনেশনের মধ্যে সবগুলো 1 না হলে এই যে তোমার আউটপুটটা 1 পাবো না। একমাত্র যেটা অ্যান্ড অপারেশনে কাজ করে, তাহলে একমাত্র সবগুলো 1 হলে ইনপুট কি পাবো? আমরা 1 পাবো, বাকি সব ক্ষেত্রে কিন্তু 0 পাবো। এবং এই ক্ষেত্রেও কিন্তু অনেক ইনপুট থাকতে পারে, 3টা 4টা 5টা 6টা থাকতে পারে, মিনিমাম 2টা, আমরা মিনিমামটা ধরেই আছি। তোমরা একটু চুপচাপ আসো। তোমরা আমাকে যদি কোথাও না মনে যদি হয় যে কেউ কোনো জায়গায় বোঝো না, আমাকে বলো, আমি বোঝানোর চেষ্টা করতে পারি। তবে একটু চেষ্টা করতে হবে নিজেদের বলতে যে স্যার এই জায়গাটাই বুঝি নাই। আসলে এইটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি বুলিয়ান অ্যালজেব্রা, অ্যান্ড অপারেশন অর অপারেশন শিখে আসছি, ওইটাই কিন্তু ইউজ করতেছি, জাস্ট সার্কিটে নিয়ে আসছি, আর কিছু না। কিন্তু এখন সার্কিটের মধ্যে আমরা প্রতীক ইউজ করতেছি, আরো সহজ করে ফেলছি। মূল সার্কিটে অনেক কিছু আইসি মাইসি থাকে, সেগুলো তো করছি না, প্রতীক ইউজ করছি। ফলে আমরা সার্কিট ডিজাইন করতে পারবো এই প্রতীক দিয়ে। এইটা হচ্ছে অরের প্রতীক, বাম দিকেরটা এটা হচ্ছে অ্যান্ডের প্রতীক। বাকি যে ট্রুথ টেবিল লিখলাম, এটাতে না বোঝার কিছু নাই, কারণ কি এইটা ওই অ্যান্ড অপারেশন ওই গুণের কাজই করছে। তা গুণের কাজে আমাকে তাহলে কি আসবে? সবগুলো 1 না হলে তো আমি গুণফল পাবো না। এই যে এক্স এর মান হচ্ছে আউটপুট, আউটপুট মানে হচ্ছে এখানে গুণফলটা দিচ্ছে। তাহলে এখন এটা যেহেতু অ্যান্ড অপারেশনে কাজ করে, এই চিহ্নটা যেহেতু অ্যান্ড অপারেশন বোঝাচ্ছে, তাহলে কি হবে? এই প্রতীকটা যেহেতু অ্যান্ড অপারেশন বোঝাচ্ছে বা এইটা অ্যান্ড গেটের প্রতীক, তাহলে সে তো অবশ্যই তোমার যে ইনপুট গুলো যদি সব 1 না হয়, আমি এক্স এর মান 1 পাবো না, কারণ এইটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড এর কাজ করে। বাম দিকে হচ্ছে অর গেট, সে অরের কাজ করে। তাহলে সেই হিসাবে সেই অনুযায়ী আমি কি করলাম? আমি ট্রুথ টেবিল বা ছকটা আঁকলাম। আচ্ছা, আর একটা আসবে নট অপারেশন, নট গেট। নট গেট কিন্তু কি করে? নট গেট করে কি? যা আমি ইনপুট দিব সেটাকে উল্টায় দিবে। নটের কাজই হচ্ছে সে ইনভার্ট, এটাকে কিন্তু নট গেটের ইনভার্ট করে। এটা ইনভার্ট করা মানে হচ্ছে ইংলিশে ইনভার্টের অর্থ হচ্ছে বিপরীত করে দেওয়া। আর বিপরীত করে দেওয়া মানে হচ্ছে 0 কে বিপরীত করবে 1, আর 1 কে 0 করবে। 0 কে 1 করবে, 1 কে 0 করবে। আমি যদি ইনপুটে 0 দেই, আউটপুট কি পাবো? আউটপুটটা বিপরীত করে দিয়ে 1 পাবো। আর যদি ইনপুট 1 দেই, তাহলে আউটপুটে 0 পাবো। তাহলে নট গেটে কিন্তু একটা ইনপুট থাকে, আউটপুট তো একটাই থাকে। নট গেটের প্রতীকটা কি? নট গেটের প্রতীক হচ্ছে এরকম, দেখো, এই যে একটা ত্রিভুজ আকৃতি দেয়, তার সাথে গোল্লা একটা দিতে হবে। এখানে দেখো একটা ইনপুট ইউজ করছি, এখানে কিন্তু 2টা ইনপুট ইউজ করি নাই। হ্যাঁ, আদর্শগত ভাবে নট গেটে একটা ইনপুট থাকে। এর আউট রেজাল্টটা কি হবে? এক্স ইজ ইকুয়াল টু এ বার। যদি এর মান আমরা 0 দেই, তাহলে আউটপুটটা কি হবে? এই গেটটা কিসের কাজ করবে? এই গেটটা বিপরীত করে দিবে, আউটপুটটা এক্স ইজ ইকুয়াল টু এ বার। এক্স এর মান হবে তখন 1, আর এ যদি 1 দেয়, এক্স এর মান 0, উল্টাই দিবে। তাহলে আমরা এখানে ট্রুথ টেবিলে মাত্র 2টাই পাবো। এর মান একবার 0 ধরলাম, আউটপুট তখন হবে 1, আর এর মান একবার 1 ধরলাম, এক্স এর মানে আউটপুট সেটা একবার হবে 0। এই বাকি নিচে কিছু সার্কিট দেওয়া আছে, এটা আমি তোমাদের বুঝাই না, কারণ হলো যে এটা আসলে অনেক বইয়ে অ্যানালজিটা ফেলে, এটা তোমাদের
নজর না দিলেও চলবে। এখন তোমরা আমাকে বলো এই বেসিক 3টা গেট, মৌলিক 3টা গেটের ব্যাপারটা বুঝছো কিনা? আসলে মৌলিক 3টা গেটের সাথে কিন্তু ওই মৌলিক অপারেশন গুলোই জড়িত। বুলিয়ান অ্যালজেব্রার যে অপারেশন সেটা বুঝলে আর এটা না বোঝার কিছু নাই আসলে। কারণ আমরা ওই যোগ যা করে আসছি, এখানেও ওই গেটটা তাই করে, জাস্ট এটা আমরা কি করছি, এটা বাস্তবে আমরা ডিজিটাল সার্কিটে এটা খাটাচ্ছি। কারণ আমাকে তো আমি বুলিয়ান অ্যালজেব্রা নিজে নিজে শিখলাম, কিন্তু আমার কম্পিউটারে প্রয়োগ করলাম না, তাইলে তার আমার বাস্তবে মানে হ্যাঁ অঙ্ক শিখতেছি, আর যখন অঙ্ক শিখে আমরা কি করি, বাজার সদাই করি, হিসাব করি। বুলিয়ান অ্যালজেব্রারও তো একটা প্রয়োগ ক্ষেত্র থাকতে হবে, সেখানে কিন্তু আসলে এই বুলিয়ান অ্যালজেব্রা না থাকলে কিন্তু আমরা এইরকম আসলে ডিজিটাল ডিভাইস গুলো কিন্তু এইরকম ভাবে ব্যবহার করতে পারতাম না। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রাকে ডেভেলপ করাই হয়েছে ওইভাবে যৌক্তিক দিক থেকে। আচ্ছা, ইলেকট্রনিক ডিভাইস গুলোকে যেভাবে ব্যবহার করতে পারতাম। তাহলে এইটা তোমার হলো যে আমরা এই জিনিসটা পেয়ে যাবো। তো সোজা কথায় অর গেট অর অপারেশনে কাজ করে, এন্ড গেট এন্ড অপারেশনে কাজ করে, নট গেট নট অপারেশনে কাজ করে। এবং আমরা জানি যে অর অপারেশন মানে হচ্ছে যৌক্তিক যোগ, যেখানে হচ্ছে কি যাদেরকে যোগ করতেছি, বা এই ক্ষেত্রে সার্কিটের ক্ষেত্রে যেটা আমরা ইনপুট হিসেবে বলি, যে ইনপুট গুলো দিচ্ছি, হ্যাঁ এখানে আমি মাত্র 2টা ইনপুট দেখাইছি, আমি বলছি যে আসলে আরো অনেক ইনপুট থাকতে পারে। তোমার অর গেটের ক্ষেত্রে যেটা হবে, তুমি ট্রুথ টেবিল যে করবা, x = a + b + c + d আসতে পারে, আরো আসতে পারে, কিন্তু যেহেতু অর অপারেশনে কাজ করে, এখানে তোমার দেখতে হবে যে কোন একটা ইনপুটে 1 আছে কিনা, বাকিগুলো 0 যদি থাকে কোনো অসুবিধা নেই, একটা 1 থাকলে যোগফলগুলো 1 আসবে। এই জন্য এই যে ট্রুথ টেবিল করছি দেখো, 3টা কম্বিনেশনের জন্য 1 পাইছি আউট, কারণ 3টা কম্বিনেশনের মধ্যেই কমপক্ষে একটা 1 আছে। একমাত্র প্রথম কম্বিনেশনটাতে ইনপুট এও 0 বিও 0 হচ্ছে, সেই ক্ষেত্রে একমাত্র তোমার অর অপারেশন বা অর গেট কি করবে, আউটপুটটা দিবে 0। কারণ অর গেট অর অপারেশনে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে একমাত্র যদি কোনোটাই কোনো ওয়ানই না থাকে, একমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু আমরা 0 পাবো। আর এন্ড এর ক্ষেত্রে আবার অন্য, এন্ড অপারেশন হচ্ছে এটা যৌক্তিক গুণন, সেখানে হচ্ছে যাদেরকে গুণ করছি বা যে ইনপুট গুলো দিচ্ছি তাদের সবগুলোর মান যখন 1 হয়, একমাত্র সেই ক্ষেত্রেই আমরা আউটপুট 1 পাবো, বাকি সব ক্ষেত্রেই আমরা কি পাবো, 0 পাবো। ঠিক আছে, এখানে তাই 3টা ক্ষেত্রে 0 আসছে, একমাত্র যখন দুইটাই 1 তখনই আমরা আউটপুট 1 পাচ্ছি। আর নট অপারেশনটা সহজ, নট অপারেশন কি করে, সে যে ইনপুটটা দেয় সেটাকে উল্টায় দেয়, 0 দিলে 1 করে দেয়, 1 করলে 0 করে দেয়। এই জন্য নট গেটের চিহ্নটা খেয়াল করো, একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে মাথায় একটা বৃত্তর মতো লাগাই দেয়, এটা হচ্ছে নট গেটের প্রতীক, এটা হচ্ছে নট গেটের প্রতীক। হ্যাঁ, আমরা আসলে যখন সার্কিট, আমরা যখন আমাদের প্রয়োজন অনুসারে সার্কিট ডিজাইন করি, তখন কিন্তু প্রতীকগুলো ইউজ করেই করি। হ্যাঁ, তাহলে আমাদের সার্কিট ডিজাইন করতে সুবিধা হয়। প্রকৃত সার্কিট আঁকতে গেলে কিন্তু অনেক বিরাট হয়ে যাবে, বরং প্রতীকগুলো ইউজ করে করলে সেটা যে ইঞ্জিনিয়ার সে এটাকে প্রয়োগ করে ফেলতে পারবে। আচ্ছা, তাইলে কি হবে, আমরা এটা নট গেটের প্রতীক দেখো, ত্রিভুজ চিহ্ন এবং মাথায় একটা গোল্লা, এবং এটা কি করতেছে, জাস্ট একটা, এখানে কিন্তু একটা ইনপুটকে মানে, কারণ নট ইনভার্সন আসলে একটা ইনপুটের উপরই কাজ করে, এটাকে ইনভার্ট করা বলে, ইনভার্ট করা মানে বিপরীত করা। এই জন্য তোমরা খেয়াল রাখবা, নট গেটকে অনেক সময় ইনভার্টার বলা হয়, ইনভার্টার। ইনভার্টার মানে হচ্ছে যে ইনভার্ট করে, যে বিপরীত করে। তো মৌলিক গেট গুলোতে তার কোনো প্রশ্ন নাই। স্যার আমার একটা কথা ছিল। বলো। স্যার এই যে গেটগুলোর মানে 3টা গেটের নিচে যে আপনি ট্রুথ টেবিলের নিচে যে সার্কিট গুলো দিয়েছেন, ওইখানে অর গেট আর এন্ড গেটের দুটো যে সার্কিট, দুটো তো মনে হয় যে অর গেটের সার্কিটটা এন্ড গেটের হবে আর এন্ড গেটের সার্কিটটা অর গেটের হবে, কারণ এটা তো প্রথমটা হচ্ছে। এটা ভুল হয়েছে তোমার, ওটা আমি দেখছি, ওই জন্য আমি ওখানে ই করতেছি। আর ওইটা আসলে ওইটা ওই প্রেস করার সময় ভুল হয়ে গেছে, এটা আসলে এইটা মানে এটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট বই ছিল। হ্যাঁ জি স্যার, এই জন্য আমি আসলে তুমি ঠিকই ধরছো, এটা এই পাশে হবে, এটা এই পাশে হবে, কিন্তু ওইটার আমি তোমাদের বলতেছি না এই কারণে যে এটা সার্কিটটা অনেকেই বুঝতে পারবে না, সুতরাং এই জন্য এটা বোঝানো তোমাদের জরুরিও না। এটা একটা অ্যানালগ সার্কিটের সাথে তুলনা করে বলা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যানালগ সার্কিট, কিন্তু জিনিসটা হচ্ছে ডিজিটাল ডিভাইস আমরা প্রয়োগ করি, অ্যানালগ সার্কিটের সাথে মিলিয়ে বলা হচ্ছে। আসলে তাই, আমি তারা এটা কারেকশনটা করে দিচ্ছি। ভেরি গুড, তুমি যেটা ধরছো আমি একটু খুশি হয়েছি এই কারণে যে আসলে এটা আমি দেখাতে চাচ্ছি না, মানে এটা অনেকে বুঝতে পারবে না, এই জন্য আমি আর এই করছি না। তোমার কি সায়েন্স ছিল? জি স্যার সায়েন্স ছিল। হ্যাঁ, এই জন্য কি ধরতে হ্যাঁ, পারছি। আমাদের সবারই সায়েন্স। স্যার আমরা সবাই তাইলে সায়েন্সে ছিলাম। ও আচ্ছা, তাইলে তোমরা ধরতে পারবো এটা।
এখানে যেটা দেখানো হয়েছে এটা এইটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট অনেক বইয়ে কিন্তু ছিল, কিন্তু এটা কিন্তু আসলে নিচের এটা কিন্তু ডিজিটাল সার্কিট না, এটা অ্যানালগ সার্কিট। অ্যানালগ সার্কিটের সাথে তুলনা করে দেখাইছে। ওই যে তোমরা ফিজিক্সে পড়ে আসছো যে আসলে ওই যে এটা তো হচ্ছে একটা সার্কিটে আমরা তো প্রতীক ব্যবহার করি, তাই না? এই দুটো হচ্ছে সুইচ বা চাবি। হ্যাঁ, এইটা হচ্ছে যে ওই যে আমরা বাস্তবে যেমন সুইচ দিই, এইটা প্লাস মাইনাস, এটা একটা ব্যাটারি বা সেল। এই যখন প্লাস মাইনাস থেকে কারেন্ট, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট প্রবাহিত হয়, এটা একটা বাতি। বাতিটা জ্বললে এটা হচ্ছে আউটপুট। বাতিটা জ্বললে 1 আউটপুট, আর না নেভা থাকলে, না জ্বললে সেটা হচ্ছে 0। এখন কারেন্ট আসতে হবে, কারেন্ট না আসলে তো আর বাতি জ্বলবে না। এই যে এই দুটো হচ্ছে ইনপুট, এবি হচ্ছে ইনপুট, ঠিক আছে? এই দুইটা পথ, এই সুইচটা, এটা যদি এটা সুইচটা অন করা থাকে, মানে এটা যদি লাগানো থাকে, তাহলে এই পথটা চালু হয়। তা বিদ্যুৎ কিন্তু যে পথ খোলা থাকে বিচ্ছিন্ন, সে পথে কিন্তু যাবে না, পথ সম্পূর্ণ হতে হবে, নাহলে কিন্তু বিদ্যুৎ চলাচল করতে পারে না। তাইলে হয়েছে কি দেখো, এইখানে যেটা বলা হয়েছে, যেমন ধরো আমি এখানে এ সুইচটা অন করলাম, মানে এই পথটা বন্ধ করে দিলাম, তাহলে এ পথটা কিন্তু চালু হবে। তাইলে বি পথটা খোলা রাখলাম, তাহলে এ হচ্ছে 1 আর বি হচ্ছে 0। তাহলে কারেন্টটা এই পথে যাবে, এই পথে গিয়ে আমার ঠিকই বাতি পর্যন্ত আসবে, বাতিটা ঠিকই জ্বলবে। তাইলে কি হলো, তাইলে 1 আউটপুট হলো 1। অথবা আমি এ পথটা খোলা রাখলাম আর বি পথটা বন্ধ রাখলাম, তাহলে কারেন্টটা বি পথ দিয়ে এসে তোমার কি হবে, এখানে আসবে। হ্যাঁ, তাহলেও কিন্তু বাতি জ্বলবে। তাহলে বি তখন 1, এ 0। আর যখন এ আর বি দুইটাই বন্ধ থাকবে, অর্থাৎ দুইটা পথই সম্পূর্ণ হবে, তখন তো কারেন্ট আসতে কোনো সমস্যাই হবে না। কোন সময় বাতিটা জ্বলবে না বলো দেখি? তোমরা সায়েন্সের হলে বলতে পারবা কোন সময় বাতিটা জ্বলবে না? যখন এ আর বি দুইটাই অফ থাকবে তখন তো বাতিটা জ্বলবে না। হ্যাঁ, যখন দুইটা পথই খোলা, অর্থাৎ দুইটা যে কোনো সুইচই একটা অফ। অন থাকলেই বাতিটা জ্বলবে প্যারালাল এটা সিরিজের কিন্তু জন্য। আমাদের, এটাই কিন্তু অরের কথা কিন্তু তাই। আমি তোমাদের কিন্তু দরজা দিয়ে বুঝাইছিলাম, মনে আছে কিনা? যে একটা ক্লাসরুমে ঢুকতেছে, দুইটা দরজা যদি থাকে, দুইটা দরজার যে কোনো একটা খোলা থাকলে কিন্তু তুমি ঢুকতে পারবা, কিন্তু দুইটাই বন্ধ থাকলে তুমি ঢুকতে পারবা না। এখানেও কিন্তু ব্যাপারটা অনেকটা ওরকম। দুইটা পথেই যদি সুইচটা, যদি দুইটা সুইচই অফ থাকে, অর্থাৎ দুইটা পথে যদি খোলা থাকে, তাহলে কারেন্ট কিন্তু কোনো পথেই আসতে পারছে না, একমাত্র সেই ক্ষেত্রেই বাতিটা জ্বলবে না। কিন্তু যে কোনো একটাই থাকলেই কিন্তু বাতিটা জ্বলবে, অন থাকলে জ্বলবে, অথবা দুইটাই অন থাকলে অসুবিধা নেই, জ্বলবে। এটাই কিন্তু অরের কাজ। কিন্তু এই জায়গায় দেখো, এই জায়গায় এখানে কানেকশনটা এমন ভাবে দেওয়া, পরপর দেওয়াতে সমস্যা কি, দুইটাই যদি পথ সম্পূর্ণ না করা থাকে, তাহলে কিন্তু কারেন্ট আসতে পারছে না। যে কোনো একটা সুইচে যদি অফ থাকে, ধরো এ তোমার পথটা এ অন করা আছে, তার মানে পথটা লাগানো আছে, কিন্তু বি অফ আছে, কিন্তু কারেন্ট এই পর্যন্ত আসছে, কিন্তু এই দিকে তার আসতে পারছে না, ঠিক আছে? তার মানে একমাত্র যখন দুইটা সুইচই অন করা থাকে, অর্থাৎ দুইটা পথই সম্পূর্ণ করা থাকে, লাগানো থাকে, তখনই একমাত্র কারেন্টটা কিন্তু এই পর্যন্ত আসতে পারে, নাইলে কিন্তু কারেন্ট আসতে পারে না। এইটা হচ্ছে এন্ড অপারেশনের মধ্যে, ঠিক আছে? আর নট অপারেশনে এই সার্কিটটা অবশ্য সব জায়গায় দেওয়া থাকে না। এই সার্কিটটা আমি অধিকাংশ বই পাই নাই, আমি একটা জায়গা থেকে আমি এটা জোগাড় করছি, যে এইটা হচ্ছে, যদি এইটা হচ্ছে আমার ইনপুটটা যদি আমি অফ রাখি, তাইলে হচ্ছে 0, মানে কারেন্ট ঠিকই আমি পাস করলাম, কিন্তু ইনপুটটা অফ রাখলাম। ইনপুটটা অফ রাখা মানে এর মান 0। তাহলে বাতি তো এর মান 0 হলে আউটপুট তো 1 হওয়ার কথা, বাতি জ্বলার কথা, কেমনে জ্বলবে বলো দেখি? সার্কিট থেকে বলতে পারো? ইনপুট আমি অফ রাখলাম, বাতি ঠিকই জ্বলবে, কেমনে জ্বলবে? দেখো, ইনপুটটাকে এমন ভাবে স্থাপন করা হয়েছে, ইনপুটটা যদি অফ থাকে তাহলে এই পথে কারেন্ট আসবে না, কারেন্ট তাহলে এই পথে চলে যাবে, বিকল্প একটা পথ আছে, এই পথে চলে যাবে, বাতি যে পথে আছে, বাতি ঠিকই জ্বলবে, আউটপুট ঠিকই 1 পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মানে এটা আসলে নর্থ সার্কিটটা বোঝার দরকার নেই, নর্থ সার্কিটটা আসলে পুরোপুরি বোঝা যায় না। এইটা তোমাদের আমি এটা বুঝাইতাম না, আসলে তোমরা যেহেতু সায়েন্স থেকে আসছো এই জন্য আমি বললাম। তা আমি তো মনে হয় তাহলে তোমরা সবাই এটা বুঝতে পারছো লজিক গেটের ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমাদের যৌগিক গেটে যেতে হয়। ম্যাডাম, ওদের কি যৌগিক গেট আজকে পড়াবো? ম্যাডাম কি আছে না? স্যার আছি। ওদের কি যৌগিক গেটটা আজকে আগাবো একটু? স্যার আজকে এই পর্যন্তই থাক। কি মেয়েরা কি বলো, ওরা তো কথা বলছে। ওরা তো অধিকাংশ সায়েন্সের, ওদের কিন্তু আসলে এটা জানলে তো আমি আমাদের তো স্যার টেক্সটাইলের সবাই সায়েন্সের, সবই সায়েন্সের, তাইলে তো কোনো প্রশ্নই নাই, তাইলে তো ওরা আসলে এই জিনিসগুলো অনেক আপনি দ্রুতই আগাইতে পারবেন স্যার, ওদের সমস্যা হবে না। আমি ভাবছিলাম স্যার আপনি জানেন, আমি আসলে আপনাকে তাহলে আগেই বলতাম, আপনি হয়তো বা খেয়াল করেন নাই।
আমাদের টেক্সটাইলে তো স্যার সায়েন্স ছাড়া অন্য স্টুডেন্ট ভর্তি করার আচ্ছা, সুযোগ তাইলে তোমাদের যে জায়গায় একটু ঘাটতি হচ্ছে আমার কাছে মনে হয় তোমরা একটু বইটা, তোমাদের যদি ইন্টারমিডিয়েট বইও থাকে, তোমরা এই জিনিসগুলো আবার একটু দেখো। যেটা হয় কি, দেখলে কিন্তু তোমরা দ্রুত আর করতে পারবা। আর ওদের স্যার অনার্সের বইও আছে। অনার্সের যে বইটা আচ্ছা, আমরা তাইলে তো আছে। ফলো করতে বলি মেইনলি, ওই বইটাতেও স্যার লজিক গেট ফাংশন গুলো সব আচ্ছা, যে মানে নরমাল ব্যাপারটা হচ্ছে ফাংশন গুলো আছে। যেটা হচ্ছে কি, এইটা আসলে লজিক গেটটা কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রার উপর বেস, বুলিয়ান অ্যালজেব্রাটাকে যখন সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করছি সেটাই কিন্তু লজিক গেট হিসেবে আসছে। তো সুতরাং আসলে হয় কি যে অ্যালজেব্রা যেহেতু এটা পুরো মুখস্থ করে কিন্তু পাওয়া যায় না, এটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখলে দেখবা খুব চট করে ধরে ফেলতে পারছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকবার যদি তোমাকে মনে করতে হয় যে এটা কি জিনিস ছিল, তাহলে কিন্তু দেখবা যে তোমার মন কানেকশনটা করতে সময় লাগতেছে। কোনো লজিক্যাল ফাংশনই প্র্যাকটিস না করলে মনে থাকে না। হ্যাঁ, মনে থাকবে না। এই যেমন ধরো আসলে কি হয়েছে, যেমন মাঝখানে এক সপ্তাহ তোমাদের ক্লাস হয় নাই, তার মানে আরো এক সপ্তাহ আগে বইটা পড়াইছিলাম, এর মধ্যে তোমরা নিজেরা একটু দেখে রাখলে, এখন তো বসাই আসে, তাইলে কিন্তু এই জিনিসটা দেখবা আরো ধরতে সুবিধা হবে। তো আজকে আমি এই পর্যন্তই থাকি, তাইলে তোমরা মৌলিক গেট গুলো ভালো করে দেখো, আর আমার পড়াই তো অসুবিধা নাই, আমি যৌগিক গেট গুলো টানা দেখা যেতে পারি। জি স্যার, কারণ এই আপনি আরো সহজেই ওরা দেখে বুঝে ফেলতে পারবে। মানে ওরা তো আসলে স্যার এখন যেটা হচ্ছে যে বইয়ের সাথে একটু টাচে থাকতেছে কম, নাই, টাচে থাকলে হ্যাঁ, ইজি হয়ে যায় বিষয়টা। মানে এখন তো একটা আসলে এটা আমরা ওদের পুরো দোষ দিতে পারি না। কলেজে আসলে আসা যাওয়া থাকলে, টিচারদের সাথে সরাসরি থাকলে একটা প্রেশার থাকে। এখন তো আসলে ওরাও আসলে এমন ভাবে আছে যে ওদেরও তো একটা সাইকোলজিক্যালও একটা ব্যাপার আছে। পড়াশোনার সাথে কিন্তু অনেক সময় ওইভাবে ওরা পুরোপুরি করতে পারছে না। মানে এখন আসলে স্যার ওরাও যেমন বুঝছে, আবার মানে গার্জিয়ানরাও বুঝে যে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে। হ্যাঁ, একসময় সবাই মনে করতো যে শিক্ষা প্রতিষ্ঠান কিসের জন্য, এখন এটা সরাসরি বোঝার একটা সুযোগ হয়েছে যে বাসায় বসে পড়াশোনা করলে আর শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হতো না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। জি জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। মেয়েরা তোমরা হচ্ছে একটু আমার সঙ্গে কথা বলো 2 মিনিট। স্যারের পড়াটা তো আমি দেখি যে খুবই সুন্দর করে ক্লিয়ার কনসেপ্ট গুলাই দেন। তোমরা একটু বড় হলো, স্টুডেন্ট তো অলওয়েজ স্টুডেন্ট, তোমরা একটু মানে পার্টিসিপেটরি মুভমেন্টে থাকবা, ঠিক আছে? মানে স্যার কোশ্চেন করছেন, অ্যান্সার দিবে, তোমরা দেখি যে সেরকম কোনো রেসপন্স কম করো। এর কারণ কি? হ্যাঁ, তোমরা বড় হলেও তো তোমরা স্টুডেন্ট নাকি? একটু হচ্ছে তোমরা যদি পার্টিসিপেটরি মুভমেন্টে থাকো তোমাদেরও ভালো লাগবে, ক্লাসটাও একটু লাইভ হবে, আরো সুন্দর হবে। মানে প্রাণবন্ত থাকলে তোমাদেরও ভালো লাগবে। আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। মানে বাসায় গিয়ে যদি বাসায় থেকে কথা বলা ভুলে যাও তাহলে তো সমস্যা। হ্যাঁ, একটু ক্লাসের ভিতরে থাকার চেষ্টা করো, কিছু করার নাই আমাদের। তারপর আমরা অনেকটা সময় পার হয়ে গেছে, আমরা এই সময়টাকে মেনে নিয়েই চলার চেষ্টা করি, ঠিক আছে? আর তোমাদেরকে এই প্যান্ডামিকের মধ্যে মানে বিশেষ করে এখন তো লকডাউন দিয়েছে, তোমাদের ডাটা কিনতে বা এগুলো কি কোনো সমস্যা ফেস করছো তোমরা? এগুলো কোনো আনসার নাই? তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? মানে ডাটা কিনে অনলাইনে ক্লাস করা এগুলো বিষয় নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? না ম্যাম। যারা ঢাকায় আছে তাদের হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু যারা গ্রামে চলে গিয়েছে হয়তো তাদের সমস্যা হতে পারে, এই জন্য মনে হয় অনেকে ক্লাস করছে না। তাদের সমস্যা যারা হচ্ছে ক্লাস করছে তাদের হয়তো ক্লাস সমস্যা নাই। তোমরা কি কারো কাছে হচ্ছে নাকি এমনি এমনি ক্লাস হচ্ছে না? ম্যাম নেটওয়ার্ক জনিত সমস্যা ম্যাম অনেকেরই আছে ম্যাম, ওরাও বলে রাখছিল, অনেক আগেই ম্যাম বলছিল যে ওদের অনেক সমস্যা। তো ওরা কি করে, আমরা যে রেকর্ড করি ক্লাসটা, এই রেকর্ড ক্লাসটা ওরা আবার পরে দেখে তারপর হচ্ছে মানে কাজটা করে, কারণ ওই রেকর্ডটা ডাউনলোড করতে ম্যাম ওদের অনেক কষ্ট লাগে। এই মানে এরকম করে কষ্ট করেই ওদেরকে ক্লাস করতে হচ্ছে। ডাটা থেকে নেটওয়ার্কের বেশি প্রবলেম আর কি। কোথায় নেটওয়ার্কের প্রবলেম বেশি বলো তো একটু, মানে কোন জোনটা থেকে বেশি বলছে নেটওয়ার্কের প্রবলেম? মানে যেমন ধরো তোমরা যারা জেলা শহরে থাকো, হ্যাঁ, মানে ঢাকা
সিটি মানে ঢাকার কথা বাদ দাও, ঢাকার পাশে যারা যে নূরজাহান, জয়শ্রী যেমন হচ্ছে যে টাঙ্গাইলে থাকো, তোমাদের এখানে কি আসলে নেটওয়ার্ক প্রবলেম জেলা শহরগুলোতে আছে? না ম্যাম, আমাদের আগে সমস্যা করতো, এখন ম্যাম সমস্যা তেমন একটা হয় না। আর এখন ম্যাম হচ্ছে যে এখন মানে ভালো ক্লাসটাও করতে পারে আর সবকিছুই ভালোভাবে করা যায়। কিন্তু ম্যাম আমি বলতেছিলাম যে ওই আমাদের একটা মেয়ে ছিল স্বর্ণালী ম্যাম, ও ক্লাসই করতে পারে না। ও কিন্তু ম্যাম অনেক ভালো স্টুডেন্ট। ও হচ্ছে যে প্রত্যেকবার টপে থাকে। ও ম্যাম আমাদের এই রেকর্ড করা ক্লাসগুলো দেখে দেখে তারপর ক্লাস করে, কারণ ম্যাম ওর স্বর্ণালীর বাসায় বাসা নেটওয়ার্ক কোথায়? পাওয়াই যায় না। বাসা ম্যাম ওর কোথায় বাসা স্বর্ণালী? সম্ভবত পাবনার দিকে, পাবনায় গ্রামের দিকে আর কি। পাবনার গ্রামের দিকে। আমি হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা জেলা শহরে আছো, অবস্থান করো, তারা এই কথা বললে আমি একটু মানবো না। কারণ জেলা শহরে আমি মোটামুটি যেটুকু খোঁজ নিয়েছি, এখানে নেটওয়ার্কের প্রবলেম খুব বেশি থাকার কথা না। ঠিক আছে? মানে আমি যতটুকু শুনেছি। তোমরা যেরকম বলো, আমাদের কলিগও অনেকে আছেন। হ্যাঁ, আমাদের কলিগরা তো বিভিন্ন প্রত্যেকটা জায়গায় ওনারা কাজ করছেন। হ্যাঁ, এবং আমরা তোমরা ক্লাস না করলেও তোমাদের সমস্যা হয় না, কিন্তু যারা ক্লাস নেন তারা ক্লাস না নিলে কিন্তু সমস্যা হয়। আবার আমাদের একজন ম্যাডাম ওই যে আপনার তোমার হচ্ছে কক্সবাজারে যা থাকেন, তোমরা জানো সেটা, উনি কিন্তু ওখান থেকেও ক্লাস কন্ডাক্ট করেন। ঠিক আছে? এই জন্য একটু ইচ্ছা শক্তিটা থাকতে হবে। শুধু নেটওয়ার্ক প্রবলেম ধর এক দুইজনের আমি মেনে নিলাম যে দুই একজন অবশ্যই সমস্যায় আছো, তারা কষ্ট করে, যারা সমস্যা আছে তারাই বরং কষ্ট করে এই যে আপলোড করা ক্লাসগুলো দেখছে, আমার যেটা মনে হয়। আর অনেকে আছে যে সমস্যা থেকে মানসিক সমস্যা বেশি, ইচ্ছা শক্তি কম। ঠিক আছে? এখন তাদের জন্য কি কিছু করণীয় আছে? যাদের ইচ্ছা শক্তি কম, ইচ্ছা নাই, তাদের জন্য কি? ম্যাম মোটিভেশনাল ক্লাস যদি নিতে পারেন তাহলে খুব ভালো হতো। এটা ম্যাম সবারই খুব সমস্যা, সবারই একেবারেই মন মানসিকতা ভেঙে গেছে ম্যাম, পড়ালেখার প্রতি তো ম্যাম নাই। আর তাছাড়া হচ্ছে যে ম্যাম সবাই বাসায় থাকতে থাকতে ম্যাম হচ্ছে যে আরো খারাপ সিচুয়েশন। ঢাকায় যারা আছে ওরা একটু বের হইতে পারতেছে, কিন্তু ঢাকার বাইরে যারা আছে ওরা তো বাসাতেই থাকে সবসময়। তো ওদের মন মানসিকতাটা ম্যাম একেবারেই ড্যামেজ হয়ে তুমি গেছে। আবার একটা ভুল তথ্য দিলাম। তোমার মনে হয় ঢাকার সম্পর্কে আইডিয়াটা কম, তা তো আমি ভাবতে পারছি না, কারণ তুমি ঢাকার খুবই কাছাকাছি তোমার বাসা। ঢাকার মানুষ কোথায় অত বের হয়? তোমার গ্রামেই বরং মাস্ক পরা লাগে না, বিশুদ্ধ বাতাসে থাকে মানুষজন। সেখানে তো মনে হয় সমস্যাটা কম। হ্যাঁ, মানুষ হচ্ছে এখন সমস্যা হয়েছে রিসেন্ট, সবাই ঢাকা থেকে বা শহর থেকে গ্রামে গিয়ে গিয়ে মানুষের সংক্রমণটা অনেক বাড়ছে, তাই না? কিন্তু আমার তো মনে হয় যে গ্রামের মানুষেরও মানে এত সুন্দর একটা নেচারের মধ্যে থাকে, প্রাকৃতিক একটা সংস্পর্শে থাকে, আমাদের মধ্যে এরকম কঠিন দেয়ালের মধ্যে আবদ্ধ না। তাহলে কি তাদের তাদের মানসিক পরিস্থিতি কি আমাদের থেকে খারাপ হবে বলো? ম্যাম এটা জায়গা ভিত্তিক না, মানে এক জায়গা একজনের ভিত্তিক, ব্যক্তিগত পরিস্থিতি যেরকম ব্যক্তিগত আর কি। পরিস্থিতি, এইটা বলতে পারো। যেমন ধরো একটু তোমাদেরকে খুব বাস্তব একটা অভিজ্ঞতা বলি, তোমাদের কিছু সময় আমি নষ্ট করছি, আমি সরি সেজন্য। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে যাদের হচ্ছে সলভেন্সি থাকে, হ্যাঁ, ধরো গ্রামে ভালো অবস্থা যাদের আছে, তারা কিন্তু খারাপ থাকার কথা না। কিন্তু আবার পাশাপাশি তুমি যদি মনে করো যে ঢাকায় কি সবাই ভালো অবস্থায় আছে? সবার অবস্থানই কি খুব ভালো? আমরা কি বুঝতে পারি না? যেমন ধরো যারা একটু নিম্ন মধ্যবিত্ত আছেন, বা অনেকে আছেন যে খুব ভালো অবস্থানে ছিলেন, হঠাৎ করে চাকরিটা চলে গেছে, তোমরা কি বুঝতে পারো যে এই সব ফ্যামিলি গুলোর কত খারাপ অবস্থা? তারা কি কারোর সামনে বলতে পারতেছে? গ্রামে কি এই সমস্যাগুলো আছে? আল্লাহর রহমতে আমাদের গ্রামগুলো অনেক সমৃদ্ধ। জি ম্যাম, এটা ঠিক। হ্যাঁ, ম্যাম গ্রামের এদিকে যেভাবে মানুষের চিন্তা এই ধরনের করছো, সমস্যা নাই। চিন্তাটা পজিটিভলি করো। হ্যাঁ, গ্রামে ধরো একটা মানুষ গেছে, যাওয়ার পরে কিন্তু সে তার কর্মসংস্থান বা তার হচ্ছে সাপোর্ট, হ্যাঁ, সবচেয়ে বড় কথা গ্রামে কিন্তু সাপোর্ট থাকে। ধরো একটা মানুষ খুব খারাপ অবস্থায় আছে, তার আশেপাশে তার আত্মীয় স্বজন থাকে, তার পরিবারটা বড় থাকে, তার চাচা মামারা থাকে। ঢাকায় একটা ফ্যামিলি থাকে, সে কিন্তু তার আশেপাশে অনেকেই আছে যে তাদের কিন্তু সবাই থাকে না। হ্যাঁ, আমরা কয়েকজন আছি অনেক বেশি সৌভাগ্যবান যে আমরা সবাই থাকি, কিন্তু অনেক ফ্যামিলি আছে একক ফ্যামিলি, তাদের কোনো আত্মীয় স্বজন থাকে না। এরকম আছে না বলো? এখন আমি খুব ভালো আছি দেখে আরেকজনের সমস্যা বুঝবো না, এটা কিন্তু আবার ভালো কথা নয়, তাই না? আমরা সবাই চেষ্টা করব সবার অরিজিনাল সমস্যাটা বুঝতে। গ্রামে থাকলেই সে খারাপ আছে, আমি এটা মানতে পারলাম না।
ঠিক আছে? আবার ম্যাম। শহরে সবচেয়ে বেশি আমি কিন্তু যেহেতু আমি এখানে থাকি, আমি এখানের মানুষের সমস্যাগুলো আমার চোখে পড়ে বেশি। সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগে কাদের জানো? যারা এমনও আছে অনেকে যে ধরো একটা দোকান আছে, বুঝছো? এখানে ধরো একজনের একটা গ্রোসারি শপ আছে, ছোট একটা গ্রোসারি শপ আছে। এখন তার ইনকামটা নাই। তার পরিবারে ধরো ৬-৭ জন সদস্য। সে কিভাবে চলবে? তোমরাই বলো। এতটুকু বুদ্ধি জ্ঞান আমার মনে হয় তোমাদের হয়েছে। এতটুকু বিবেচনা মনে হয় তোমাদের হয়েছে যে তোমরা বুঝতে পারছো। এই মানুষটা কিন্তু শহরে থাকে। সে কিন্তু কাউকে বলতেও পারছে না। কারো কাছে সেরকম সহযোগিতাও পাচ্ছে না। এটা কি তোমরা বুঝতে পারো বিষয়টা? জি ম্যাম। এখন আমরা গ্রাম শহর এইভাবে ভাববো না। আমরা ভাববো যে আসলেই নেটওয়ার্ক সমস্যা কোথায় আছে এটা একটু ভাববো। তারপরে কেউ আর্থিক কারণে সমস্যা যদি ফেস করে তাকে আমরা সবাই হচ্ছে যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারে সেরকম একটা ছোটখাটো সহযোগিতা থাকবে। ঠিক আছে? এরকম সহযোগিতা। কিন্তু কেউ বসে, বসে ঘুমাচ্ছে কোনো কারণ ছাড়া। সেও কি এই সহযোগিতার মধ্যে পড়বে? না ম্যাম। যে আমি আমার নেট-টেট সবই আছে কিন্তু আমার ইচ্ছা নাই। তার জন্য কি করব বলো? যার প্রকৃত সমস্যা আছে বুঝছো? সে কিন্তু সারভাইভ করার চেষ্টা করছে। কারণ তার জীবনে তাকে সারভাইভ করতে হবে এতটুকু সে বোঝার ক্ষমতা রাখে। যে যত স্ট্রাগল করে তার কিন্তু বাস্তবসম্মত বুদ্ধি তত বেশি হয়। এটা জানো তো? যে স্ট্রাগল মানুষকে অনেক কিছু শেখায়। বাধ্য হয়ে শিখে যায় সে। হ্যাঁ? কিন্তু যার লাইফে স্ট্রাগল নাই শুধু ঘুমাচ্ছে, তাকে কিভাবে জাগাবো সেটা বলো। স্ট্রাগল মানুষের যারা থাকে তারা সারভাইভ নিজেরাই করার চেষ্টা করে। তারাই বরং এই যে তুমি একটা মেয়ের কথা বললে, কষ্ট করে হচ্ছে আপলোড করা ইয়াটা দেখে, তারপর সেইটা অনুযায়ী পড়াশোনা করে। হ্যাঁ? এটা কিন্তু খুবই একটা বাস্তব উদাহরণ এবং সে কিন্তু কাজটা করে। সে কিন্তু আমাদের এই ঘুমানো লোকদের ভিতর পড়ে না। পড়ে কি? পড়ে না। সো যারা ঘুমাচ্ছে তাদের জন্য আমরা কি করতে পারি? জয়শ্রী বলো। তুমি হচ্ছে এমনিতেই কালচারাল মুভমেন্ট এ থাকো। জিনিসটা খুব ভালো। সবাই একটু না কালচারাল মুভমেন্ট এ থাকবা। ভালো লাগা মুভমেন্ট গুলোতে থাকবা। কারণ আসলে তো আমরা ট্রমাটাইজড হয়ে আছি। হ্যাঁ, বলো জয়শ্রী। ম্যাম আমাদের মনে হয় যে মাঝে একটা মানে এমন একটা ক্লাস, ম্যাম ক্লাস তো আমরা করতেছি, তো ক্লাস বাদে ম্যাম হচ্ছে আমরা যেটা করতে পারি একদিন আমরা শুধু এইভাবেই কথা বলার জন্য সবাই মিলে একটা মিটিং করতে পারি। মিটিং বলতে জুমে বা হচ্ছে ম্যাম গুগল মিটে আমরা কথা বলতে পারি সবাই, মানে শুধু ম্যাম খোঁজ খবর নেওয়ার জন্য। তাহলে হবে কি সবাই একটু সবার হালকা হয়ে যাবে আর কি। ম্যাম এটা আমার মনে হয়, আমার মানে আমার এখন মনোভাব এটা। এইটা কি আমরা অ্যারেঞ্জ করবো? আমরা সবাই টিচাররাও থাকবো, তোমরাও কথা বলবে। হ্যাঁ, তোমরা একটু মেয়েদের সাথে কথা বলো। হ্যাঁ? মেয়েরা আচ্ছা যদি ম্যাম। চায় যে আসলে আমরা সবাই থাকি, আমাদের সাথে শুধুমাত্র তারা শেয়ার করবে তাদের আনন্দ, দুঃখ, অনুভূতিটা। এটা যদি তোমরা রাজি থাকো, আমি ব্যবস্থা করব। জি ম্যাম অবশ্যই ম্যাম, আমি সবার সাথে কথা বলে ম্যাম আপনাকে কথা জানাচ্ছি। বলো। আর জি আমাকে একটু কষ্ট করে ১ তারিখে বলো, হ্যাঁ? আমাদের এই যে ৩০ তারিখ পর্যন্ত একটা বুঝতেই পারছো চাপের মধ্যে আছি। তোমাদের মনে হয় ইন কোর্স এর জিনিসগুলো লিখে বসে আছি, কম্পোজও করি নাই। খুবই খারাপ অবস্থা। তোমরা অন্য সাবজেক্ট গুলো লিখতে থাকো, হ্যাঁ? আমারটা নিয়ে ভেবো না। আমারটা যখন জি ম্যাম। করবা তখন আমি আমাদের কমপ্লিট সবগুলো করব। দেওয়া হয়ে গেছে ম্যাম, শুধু হ্যাঁ, 301 340 বাকি হ্যাঁ আর সেটাই। 305 বাকি। 3, 5 Pro বাকি এই ২ টা করবা। এই ২ টার জন্য তোমরা একটু সময় রাখো। ১ তারিখ থেকে ৭ তারিখ। হ্যাঁ? এই ১ সপ্তাহের মধ্যে আমি তোমাদের সাথেই থাকবো যাতে কাজটা ১ সপ্তাহের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারো। আর জি প্রচুর ম্যাম। সময় পাচ্ছ, অন্যগুলা তো করতেই থাকতেছো। অন্যগুলা করো। হ্যাঁ? আর আমি তোমাদের সাথে থেকেই করাই। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর অনেকটা সময় দিলে, এক্সট্রা সময় এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। ম্যাম থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ম্যাম আসসালামু আলাইকুম।